সকাল ৭টা ধরণীর বুকে আলো ফুটেছে, জানালার পর্দা গলে মিষ্টি রোদ ঘরের মধ্যে এসে হালকা উত্তাপ ছড়াচ্ছে। শীতের ভাব শেষ হয়ে প্রকৃতিতে পুরো দস্তর বসন্তের ছোঁয়া। তবে এখনকার আবহাওয়ায় বর্ষাকালের অনুভূতি বেশি চোখে পড়ার মতো। ঝিরিঝিরি মন ভালো করায় এলোমেলো বাতাস। রোদ এসে চোখে মুখে লাগতেই চোখ কুঁচকে প্রিয়া কাত হয়ে মুখ গুজল নরম বালিশে। কেমন একটা ভ্যানিলা স্ট্যান্ডালউড মিশ্রিত ঘ্রাণ নাকে বাড়ি নিয়ে উঠল। ইস, কি মাতাল করা ঘ্রাণটা! প্রিয়া আবেশে মুখ ঘষল বালিশে, ভালোমতো গায়ের কম্বলটা টেনে নিল, মাথা সহ ঢেকে ফেলল। ঘ্রাণটা আরও ছুঁয়ে গেল যেন। মিটিমিটি হেসে পাশের কোলবালিশটা জড়িয়ে ধরতে চাইল। একই তার কোলবালিশটা কই, চোখ বুঝেই বিরক্ত মুখে হাতড়াতে লাগলো সমানে। না, এবারও পেল না। বিরক্তি চোখে পিটপিট করে তাকালো, কোথাও নেই। বিছানার বালিশটা নিচে পড়ে গেছে। প্রিয়া আধবসা হয়ে বিছানার পাশে উকি দিতেই চমকে গেল। তার বিছানার চাদর থেকে পিঙ্কি পিঙ্কি চেরি ব্লসমের ফুলগুলো উঠে কালো হয়ে গেল কিভাবে! ফট করে উঠে বসলো, মাথার খোলা চুলগুলো এলোমেলো হয়ে পাখির বাসার মতো দেখাচ্ছে। আশেপাশে তাকালো বড় বড় চোখ করে। কি বিছানার কাভার থেকে শুরু করে বালিশের কাভার, চাদর সব কালো, এমনকি দরজা জানালার পর্দাগুলো। কেমন একটা ডার্ক ভাইব পুরো রুম জুড়ে। ঘুমের ঘোরে কালার ব্লাইন্ড হয়ে গেল নাকি সে? দুহাতে চোখ ডুলল, আবার তাকালো। না, সত্যি সব কালো, পুরো ঘরেই ভাই বই কালো। পিঙ্ক থেকে সব কালো হওয়ার রহস্য জট খুলল কিছুক্ষণের মধ্যে। ঘুমের ঘোর ছাড়তেই মনে পড়ে গেল গত রাতের কথা। খেয়াল হলো সে মূলত আকাশের রুমে। সর্বনাশ! সে তো গান শুনছিল। ঘুমালো কখন? ঘুমালো তো সে সোফায় ছিল। বিছানায় আসলো কখন? হতবুদ্ধি হয়ে গেল। এক মুহূর্ত এদিক ওদিক তাকালো, আকাশকে কোথাও দেখতে পেল না। বিছানার অবস্থা দেখে বুঝল একাই ঘুমিয়েছে রাতে। কপালে চিন্তার ভাঁজ পড়ল প্রিয়ার, মানুষটা কোথায় ঘুমিয়েছে রাতে। হঠাৎই পাশের বালিশটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল প্রিয়া, মুখ ডুবিয়ে ঘ্রাণ টেনে নিল। এই তো সেই ঘ্রাণটা। আকাশ তার আশেপাশে আসলে ঠিক এই ঘ্রাণটাই পায় সে। কিন্তু কি আছে এই ঘ্রাণে? তার গলা শুকিয়ে আসে, কেমন নেশা ধরতে চায়। শটান হয়ে শুয়ে পড়ল। বালিশটা বুকে ধরে, মুখ তুলল না বালিশ থেকে। আকাশের শরীরের ঘ্রাণ। বেশ খানিকক্ষণ চোখ বুজে পড়ে রইল। হঠাৎ হুঁশ হতেই লাফিয়ে উঠে বসলো। লোকটা তাকে এমন রং ঢং করতে দেখলে কি ভাববে? গায়ের চাদর সরিয়ে বিছানা ছেড়ে নামল। উদ্দেশ্য এই ঘ্রাণটার উৎস খোঁজা। গায়ের ওড়নাটা ভালো মতো গায়ে জড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। হরেক রকম জিনিস সাজানো। মুখ বাঁকালো প্রিয়া। এই তাহলে রহস্য! পুরুষ মানুষ হয়েও এত চকচকে স্ক্রিনের। এ তো দেখি মেয়ে মানুষের থেকেও বেশি রূপচর্চা করে। বিড়বিড়িয়ে এটা ওটা তুলে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। বেশিরভাগই বিদেশি নামধাম, সবগুলো খুলে খুলে ঘ্রাণ শুকলো। তাকে মাতাল করা সে ঘ্রাণের উৎস পাচ্ছে না। মুখ তুলে পুরো ড্রেসিং টেবিলের ওপর নজর বুলালো একবার। একটা পার্ট লক করা। টানলো কিছুক্ষণ, খুলল না। আবার টানবে। হঠাৎই দরজায় ঠক ঠক শব্দে চমকে দুপা পিছিয়ে দাঁড়ালো। দরজা ঠেলে ভিতরে ঢুকলো আকাশ। প্রিয়া কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকালো আকাশ। গলায় ঝুলানো সফেদ তোয়ালে দিয়ে ঘাম মুছল মুখের। এগিয়ে গিয়ে খুলে পর্দা সরিয়ে জানালাগুলো খুলে দিল। প্রিয়া হা করে তাকিয়ে আছে। আকাশকে দেখে বোঝা আছে জিম করে আসছে। টাইট ফিটিং হোয়াইট টি শার্ট আর 3/4 কার্গো প্যান্ট। হাতের জিম করা পেশিগুলো ফুলে ফেপে আছে। সেখান দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে, চিকচিক করছে ঘামে। এই যে সমস্যা হয়ে গেল। ফট করে প্রিয়ার গলা শুকিয়ে এলো। রোবটের মতো দাঁড়িয়ে রইল ওভাবেই। আকাশ ঘুরে এসে মুখোমুখি দাঁড়ালো, চুপচাপ যাওয়া মুখটা নিয়ে। প্রিয়া এদিক ওদিক চোখ বুলাচ্ছে।
আকাশ নিঃশব্দে দেখল সেটা, সদ্য ঘুম ভাঙা ফুলো ফুলো মুখটা, এলোমেলো খোলা চুল, কি যে আদুরে লাগছে। আকাশের ইচ্ছে করছে টপাটপ ওই লাল ফুলো গালে চুমু খেতে, তবে অবাস্তব ইচ্ছেটা নিজের মনের মধ্যে দমিয়ে গলা ভারী করে বলল, এ রুমেই কি থাকার নিয়ত করেছেন? রাতে তো ঘরছাড়া করেছিলেনই, এখনো কি? আকাশ কথা শেষ করতে পারল না। প্রিয়া 2 হাত সামনে তুলে থামিয়ে দিল তাকে। এই না যাচ্ছি আমার রুমে। রাতে ডাকলেই পারতেন, ডাকেননি কেন? এখন তো বলবেই মহিষের মতো তো ঘুমাও, শুধু সাউন্ড বক্সে ডাকা বাদ রেখেছিলাম। 20টা ঘুমের ওষুধ খেলেও তো মানুষের এত গভীর ঘুম হয় না। শর্ট স্টাইলের কথার কি বলবো, হুট করে রাত বিরাতে কেউ দেখলে হাত পা ভাঙা ভূত ভেবে ভয় পালাবে। আর খাটতে তোমার একার লাগে, হাত পা ছড়িয়ে কি এক অবস্থা। তার উপর নাক তো মাশাআল্লাহ ডাকো। এ রুমের আশেপাশে থাকলে আমি আজ কালা হয়ে যেতাম। প্রিয়ার চোখে মুখে অবিশ্বাস ঠিকরে পড়তে লাগলো। এ লোক বলে কি? সে মহিষের মতো ঘুমায়? নাক ডাকে প্রতিবাদ করে উঠলাম, মিথ্যা কথা, আমি মোটে এমন করি না। আকাশ পাশ কাটিয়ে গিয়ে বসলো বিছানায়, তোয়ালে দিয়ে মাথা বুকে হাত মুছতে লাগলো। সহজ গলা বলল, এখন বলবেই। মেয়ে মানুষ এমনই, সহজে তাদের দুর্বলতা স্বীকার করে না। প্রমাণ লাগবে, দাঁড়াও। আকাশ ফোন থেকে এডিটেড ভয়েস রেকর্ড বের করলো, একটা বাজিয়ে দিল। ফোন এগিয়ে ধরল প্রিয়ার দিকে। প্রিয়া হতবিহ্বল হয়ে গেল, চোয়াল ঝুলে পড়ল। কই, আপু তো কখনো বলেনি তাকে কথা। হ্যাঁ মানছে তার শয়ের স্টাইল ভালো নয়, একটু এলোমেলোভাবে শোয়। আচ্ছা মানলো সে একটু নয় বেশি এলোমেলোভাবে। তাই কি তাই বলে নাক ডাকে? এটা মানবে সে? কাঁদো কাঁদো মুখ করে ফেলল সে। আপনি এটা? আকাশের পেটে হাসি আসছে প্রচুর। প্রিয়ার চোখ ছলছল করছে, অপমানিত বোধ করছে বোধহয়। আকাশের ওই অভিমানী মুখের জন্য মায়াটা বুকে এসে তীরের মতো লাগলো। উঠে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে প্রিয়া সজোরে পায়ে একটা পাড়া দিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আচমকা এমন করে আকাশের পায়ে ব্যথায় মুখ কুঁচকে ফেলল। প্রিয়া চলে যেতে এবার শব্দ করে হেসে ফেলল। নাক ডাকার কথাটা খেপানোর জন্য, তবে এলোমেলো স্বর কথাটা একদম মিথ্যা নয়, ভয়াবহ সত্যি। সকাল বেলা এসেছিল সে এ রুমে জিমে যাওয়ার জন্য জামা কাপড় নিতে, সাথে অবশ্যই ঘুমন্ত পরীটাকে দেখতে। কিন্তু এ কি, পরী তো হাত পা চার দিলে ছড়িয়ে শুয়ে আছে, শীতে বারবার নড়াচড়া করছে। এদিকে গায়ে দেয়ার চাদর মেঝেতে পড়ে আছে। আকাশ সুন্দর করে ঢেকে দিল প্রিয়াকে। হাত পা চাপিয়ে ভালো মতো শুকিয়ে নিঃশব্দে বেরিয়ে এসেছিল রুম থেকে। আকাশ এবার উঠে গিয়ে দরজা আটকে এসে বিছানায় বসলো। নিচু হয়ে প্রিয়ার মাথার বালিশে মুখ ডুবালো। প্রিয়ার শরীরের ঘ্রাণ কি শ্যাম্পু ব্যবহার করে মেয়েটা। আজ শুক্রবার, এই 5 মাসের মধ্যে আজ প্রথম স্বইচ্ছায় অয়ন বাসাতেই। এতদিন বাসায় থাকার কোনো কারণ ছিল না। শিয়া তার সামনে আসলে অপ্রস্তুত হয়ে যেত, বিরক্ত হতো। তাই এ দিনও একগাদা কাজ বানিয়ে অফিসেই সময় কাটাতো সে, সাথে বাকিদেরও কাজে লাগিয়ে দিত। আজ অবশ্য সেসবের বালাই নেই, সেসব করার কোনো কারণও নেই। রাকিব রেদওয়ান গেছে এয়ারপোর্টে, তুষি রাক্কারা আসছে। সামনে মঙ্গলবার কক্সবাজার যাওয়া হবে। এখানে 4 দিন সময় কাটিয়ে তারপর একসাথে সবাই রওনা দিবে কক্সবাজারের উদ্দেশ্যে। সকাল সকাল ডাইনিং টেবিলে এসে হাজির হয়ে গেছে রাতুল। পারভিন খালা রান্না করছেন প্রায় শেষের দিকে। খাবার খেতে এখনো কেউ নামেনি। ফ্রিজ খুলে একটা আপেল বের করে বসলো টেবিলে। একে একে নেমে এলো বাকি সবাই। প্রিয়া চেয়ার টেনে বসলো, আকাশকে খুঁজলো। আকাশ নামেনি এখনো। ওপরের করিডোরে দরজা খোলার শব্দ হলো, অয়ন নেমে আসছে। রাতুলের মুখে বাঁকা হাসি খেলে গেল। আর চোখে তাকালো শিয়ার দিকে। সে অজান্তেই লজ্জা পাচ্ছে। অয়ন মুখোমুখি বসলো শিয়ার। বাকিদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলো দুজনেই। অবশ্য এখানে রাতুল বাদে কেউ গতকালের খবর জানে না। আবার রাতুল যে জানে বিষয়টা, সেটা আবার অয়ন শিয়া জানে না। শিয়ার চোখ পড়ল অয়নের দিকে। সাদা টি শার্ট, ধূসর ট্রাউজার, চুল ভেজা, হয়তো সদ্য গোসল করেছে। মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা আছে, কিন্তু চোখের নিচের হালকা ক্লান্তি লুকোনো যাচ্ছে না।
রাতে ঘুম হয়নি বোঝা আছে। অয়নও তাকালো এক নজর, কিন্তু খুব দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। অয়ন চেয়ার টেনে বসতেই রান্নাঘর থেকে পারভিন খালা উকি দিলেন। খাবার দিই বাবা আপনাদের, দেন খালা। অয়ন আবার প্রিয়ার দিকে তাকে মুচকি হাসলো, প্রিয়াও হাসলো। অয়নের সাথে তার তেমন একটা আলাপ নেই, দু একবার কথা হয়েছে এই যা। এছাড়া এরকম ভাবে একসাথে খাওয়া দাওয়া বোধহয় আজই প্রথম। তাই গল্প আড্ডাটা কখনো হয়ে ওঠেনি। আজ সব দিনের ব্যতিক্রম দেখে খানিকটা অবাকই হয়েছে প্রিয়া। আজ রোজকার শুনশান হয়ে থাকা কটেজের দরজা জানলা সব খোলা, ভেতরে আলো ঢুকছে নির্দ্বিধায়। রান্নাঘর থেকে ভাজা পরোটা আর সুজির হালুয়ার গন্ধ ভেসে এসে ডাইনিং স্পেস ভরিয়ে রেখেছে। কিছুক্ষণের মধ্যে আকাশ নেমে এলো, গ্রে কালার একটা শার্ট আর হোয়াইট ট্রাউজার। আকাশও গোসল করেই নামছে, ভেজা চুল চিকচিক করছে। আকাশ রাতুলের চোখাচোখি হলো, বাঁকা হাসি খেলে গেল দুজনের চোখেই। আকাশ শব্দ করে চেয়ার টেনে ভাইয়ের পাশে বসলো। গুড মর্নিং। মর্নিং। আজকে বাড়িতে কি মনে করে? অয়ন খালি প্লেট থেকে দৃষ্টি তুলল, ভাইয়ের দিকে তাকালো। আকাশ মিটিমিটি হাসছে। বাড়িতে থাকা মানা? তা কখন বললাম? অয়ন আর কিছু বলল না, ভান করে নির্লিপ্ত রইল। আকাশ আশায় হালকা লজ্জা তারও লাগছে। গতকাল কি না কি দেখে ফেলেছে খোদা জানে। অয়ন প্লেটে ডিম কাটছে খুব মনোযোগ দিয়ে, কিন্তু তার ঠোঁটের কোণে চাপা হাসি লুকোনো যাচ্ছে না। শিয়া পানি ঢালতে গিয়ে গ্লাসটা একটু বেশি করে ফেলল। রাতুল এবার শব্দ করে হেসে ফেলল। প্রিয়ার দিকে তাকিয়ে বললে, প্রিয়া ডুবে ডুবে জল খাওয়া বোঝো? প্রিয়া সুজির হালুয়া মুখে দিচ্ছিল, চামচ মুখ অবধি ধরা অবস্থায়। অবাক চোখে রাতুলের দিকে তাকালো। কথাটা এখন বলার কারণ বুঝতে চাইল আর কি। কেন ভাইয়া? আচ্ছা তোমার বয়স কত? সামনে 19 হবে, বিয়ের বয়স কিন্তু পার হয়ে গেছে। প্রিয়া লাজুক মুখে আকাশের দিকে তাকালো। কেন তাকালো সে নিজেও জানে না, তবে শিয়ার বিয়ে না হওয়া অবধি তোমার হচ্ছে না এটা নিশ্চিত। প্রিয়া মাথা নাড়ল, তা তো হবেই না। তাহলে তোমার কি মনে হয় না তোমার এখন একটা দুলাভাই আনা দরকার? প্রিয়া মুখটা অসহায়ের মতো বানালো, ঠোঁট উল্টে বলল, তা তো সবসময় মনে হয়। ও হ্যাঁ, শুধু মনে হলেই কি চলবে? এটার জন্য দুলাভাই পটাতে হবে না। রাতুল থামবি? শিয়া কপট ধমকে উঠল। রাতুল মোটেও পাত্তা দিল না, আকাশের দিকে ফিরে বলল, হলিউড মুভির পরে চলবে, আগে একটা খাঁটি বাংলা মুভির আয়োজন করত। ওই যে পুরো মুভি জুড়ে মান অভিমান মারামারি কাটাকাটি শেষে নায়ক নায়িকার মিল হবে, আর লাস্ট দৃশ্যে দেখায় কাজী সাহেব বলছেন বলমা কবুল, নায়িকা কেঁদে কেটে কবুল পড়ছে। আকাশ ভাইয়ের দিকে তাকালো। ভাইয়া বুদ্ধিটা কিন্তু নেহাত মন্দ নয়। অয়ন বোকার মতো চোখ রাঙিয়ে তাকালো দুজনের দিকে। রাতুল যে সবই জানে, বুঝে গেল বিষয়টা সেও ধরতে পেরেছে। লজ্জায় লাল হয়ে যাচ্ছে পুরো, মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে খাবারে নাড়াচাড়া করে যাচ্ছে। রিয়ানও মিটিমিটি হাসছে। সকাল সকাল রাতুল তাদের জানিয়েছে বইকি গত রাতের হলিউড মুভি সিনের কথা। তাদের আর বুঝতে বাকি নেই, রেদওয়ানের প্ল্যানে খাপে খাপ কাজ করে গেছে। আকাশ প্রিয়ার দিকে তাকে আর চোখে তাকালো। প্রিয়া অবুজের মতো হা করে শুনছে সবার কথা। রাতুলের দিকে তাকে মুখ ফুলে বলল, আমি কি কিছু মিস করেছি তার বলতে? এ সিন কালে ভদ্রের চোখে পড়ে, আমিও দেখব। বাচ্চাদের মতো গাল ফুলালো প্রিয়া। রাতুল বাঁকা হেসে তাকালো আকাশের দিকে। কিরে আকাশ, দেখাবি ওকে? আকাশ চোখ গরম করে তাকালো। রাতুল মাথা নিচু করে হাসতে হাসতে হালুয়া মুখে পুরল। রাতুল ভাইয়া বললে না তো? রাতুল একবার অয়ন একবার শিয়া, পরপর দুজনের দিকে তাকালো। গম্ভীর হওয়ার চেষ্টা করলো। সবাই জানে যখন দুপক্ষের সব থেকে কাছের মানুষটিকে না জানানো কি ঠিক হয়েছে। অয়ন হেসে ফেললো, মাথা তুলে তাকালো সোজা শিয়ার দিকে। শিয়াও তাকালো, চোখাচোখি হলো দুজনের। প্রিয়া বোনের দিকে তাকিয়ে আছে। শিয়া লজ্জায় চোখ সরিয়ে নিল। রাতুল টেবিলে আঙুল ঠুকে ঠুকে বলল, দেখেছিস সিনক্রোনাইজ মুভমেন্ট? রিয়ান শব্দ করে হেসে নাটকীয়ভাবে বলল, আমাদের সামনে অভিনয় করো না, আমরা কিন্তু সব জানি। সে আবার সত্যি হেসে ফেললো। অয়নও আর গম্ভীর থাকার চেষ্টা করলো না, মাথা নিয়ে বলল, তোদের কল্পনা শক্তি খুব বেশি।
তীব্র প্রতিবাদ করে উঠল রাতুল, মোটেও না, কাল যা দেখেছি ওটা কল্পনা হতেই পারে না, তাই না আকাশ? সে আর লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে মন চাচ্ছে। ছেলেগুলো এত ফাজিল। ভাইয়া এটা কিন্তু ঠিক না, কিছু একটা সবাই জানেন, শুধু আমি বাদে। রাতুল টিস্যুতে হাত মুছে দুহাত টেবিলে রেখে খুব সিরিয়াস হওয়ার চেষ্টা করলো। শিয়া চোখের ইশারায় বারবার না করছে। রাতুল সেদিকে দেখেও দেখল না। প্রিয়ার দিকে তাকে বলল, তোমার একমাত্র দুলাভাই যে অয়ন ভাই, সেটা তোমার জানা ছিল না প্রিয়া? প্রিয়ার হাতের হালুয়ার চামচখানা প্লেটের ওপর ঝনঝন শব্দ করে পড়ল। চোয়াল ঝুলে গলা ছুঁয়েছে, চোখ দুটো এতটা বড় করেছে যেন ঠিকরে বের হয়ে আসতে চাচ্ছে। বোনের দিকে তাকালো প্রিয়া। শিয়া কি বলবে? এমন অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়ার মানে হয় কেন? সবাই জানে, প্রিয়াকেও আজই জানাতো। সবার সামনে এভাবে লজ্জা দেওয়ার মানে হয়? প্রিয়া কথা হারিয়ে ফেলেছে। দু হাতে খামছে ধরল শিয়ার বাম হাতের বাহু। ঝড়ের গতিতে ঝাঁকিয়ে উঠল। সত্যি? শিয়া বোনের দিকে তাকালো, আর চোখে মুচকি হাসা অয়নকে দেখে প্রিয়ার দিকে তাকিয়ে ওপর নিচ মাথা নাড়ল। প্রিয়া বোনকে ছেড়ে দু হাতে মাথার চুল খামছে ধরল। এত বড় কাহিনী বলিসনি কেন? আমার একমাত্র বোন প্রেম করে আর আমি জানি না? কবে থেকে বল? আমি বলছি তোদের বোন, তোমার বোন আর কি বলবে? প্রিয়া গোল গোল চোখ করে রাতুলের দিকে মুখ করে বসলো। রাতুল 7 বছর আগের কাহিনী থেকে শুরু করে গতকাল অবধি সংক্ষেপে জানালো প্রিয়াকে। সব শোনার পর খুশিতে প্রিয়ার স্থানকাল ভুলে লাফাতে ইচ্ছে হচ্ছে। বয়স্কদের মতো করে বুকে হাত গুজে মাজা ঝাঁকালো। এর জন্যই তো বলি, মিস ইনশিয়া রহমানের জীবনে এত কিসের দুঃখ। সকাল বিকেল উদাস হয়ে বসে থাকে, একা একা চোখের পানি ফেলে। কার খেয়ালে আজ হিসেব মিলল। সবাই শব্দ করে হেসে ফেলল। শিয়া বোনের মাথায় হালকা করে চাটি মারল। সে এক লাফে উঠে গেল অয়নের কাছে। পাশের চেয়ার রাতুল বসার, তার দিকে ফিরল। ভাইয়া যদি একটু। রাতুল প্রিয়ার ইশারা বুঝল। ফট করে চেয়ার ছেড়ে অন্য চেয়ারে বসল। প্রিয়া বসল অয়নের পাশে। গালে হাত দিয়ে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল অয়নের দিকে। আহারে, একমাত্র দুলাভাই এতদিন লুকিয়ে থাকার মানে হয়? আমার ভাই লুকিয়েছিলেন বুঝলাম, এখন কিন্তু ছাড়ছি না। একদমই ছাড়ছি না। প্রিয়ার নাটকে রীতিমতো হাসতে হাসতে কাশি উঠে গেছে সবার। আকাশ স্বভাবসুলভ চেপে হাসছে। অয়ন হাত মাথায় রাখলো প্রিয়ার, আলতো হাতে এলোমেলো করে দিল চুল। আমাকে তোমার মনে নেই? তোমার বোন আমার সাথে দেখা করতে আসার সময় তোমাকে নিয়ে আসতো। তোমার তখন 10-12 বোধ হয়। হ্যাঁ, ওটা আমার জিজু, সেটা জানলে তো মনোযোগ দিয়ে মনে রাখতাম। তখন তো বলতো বড় ভাই, তাই বোকার মতো খেয়াল দেয়নি। বেশ, এবার তুমি আমাকে একটু খেয়াল করো, আমিও তোমাকে খেয়াল করব। শালি মানে আধি ঘরওয়ালি বলে কথা। শিয়ার দিকে তাকিয়ে চোখ টিপল অয়ন। সে মুচকি হেসে চোখ রাঙালো, বাকিরে হেসে উঠল। সকালের খাবার টেবিলের জমজমাট আড্ডার পর যার যার ঘরে চলে এসেছে সবাই। ফ্লাইট লেট হওয়ায় রাকা আর তুষিকে নিয়ে রেদওয়ানরা এখনো ফেরেনি। জুমার নামাজ পড়তে বের হবে ছেলেরা। প্রিয়া এতক্ষণ বোনের পিছন পিছন ঘুরঘুর করে। বোনকে নানা রকমভাবে বিরক্ত করে নিজের ঘরে এসে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ছাদে এসেছে রোদে চুল শুকাতে। হঠাৎ কি একটা খেয়াল হতে ছুটল ওর নিচে নামতে। এসে থমকে দাঁড়ালো আকাশের রুমের সামনে। আজকে তো শুক্রবার, নিশ্চয়ই নামাজে যাবেন উনি। এতদিন তো শুক্রবারেও অফিস থাকতো। আকাশকে ওর পাঞ্জাবিতে দেখা হয়নি কখনো, আজকে তো নিশ্চয়ই পড়বে। করিডোর জুড়ে পায়চারি শুরু করলো সে। মিনিট 10 মাথায় আকাশ বেরিয়ে এলো দরজা খুলে। প্রিয়া ঘুরে তাকাতেই মুখটা শুকনো করে ফেলল। পাঞ্জাবি পরেনি আকাশ, নুট পার্পল কালার একটা শার্ট আর হোয়াইট প্যান্ট। টুপিটা হাতের থেকে পকেটে গুজলো। প্রিয়া আকস্মিক সামনে এসে দাঁড়ালো। আকাশ দরজা আটকে ঘুরে প্রিয়াকে এভাবে সামনে দেখে চমকে উঠল। কি সমস্যা? এভাবে উপরে উঠছো কেন? কথার কি সিঁড়ি? উপরে উঠছি মানে কি? সরে দাঁড়াও, এত ঘেঁষে দাঁড়াবে না। ঘেঁষে কোথায় দাঁড়িয়েছি? আরও দূরে দাঁড়াও। প্রিয়া বিরক্ত ভঙ্গিতে পিছিয়ে দাঁড়ালো। হতাশ গলায় বলল, শুক্রবারের দিন
নামাজে যাচ্ছেন, পাঞ্জাবি পরলে সমস্যা কি? আকাশ কপালে ভাঁজ পড়ল। মেয়েটার মাথায় হঠাৎ এই কথা কেন আসলো বুঝতে চাইছে। ফোন বের করে সময় দেখলো, গম্ভীর গলায় বলল, অভ্যাস নেই। লোকটা মহা ব্যাকডেটেড, পাঞ্জাবি পরে নাকি অভ্যাস নেই? পুরুষ হয়ে জন্মেছে অথচ পাঞ্জাবি পরে না, ভাবা যায়? শখে কি সে রসকসীন বলে? তীব্র অধিকার বোধ কণ্ঠে এনে বলল, করে নিন। আকাশে অধিকার বোধ ধরতে পারল, তবে না বোঝার ভাব করে বলল, কেন কেন? প্রিয়া চোখ সরালো অন্যদিকে, মিনমিনিয়ে জবাব দিল, এমনি। আকাশ শব্দহীন হাসল। প্রিয়ার নজরে সেটা পড়ার আগেই সযত্নে আড়াল করলে সে হাসি। মাথা নিয়ে আনলো প্রিয়ার কানের কাছে, ফিসফিসে বলল, তোমার পছন্দ? আকাশের শরীরে সেই কড়া ঘ্রাণ এসে লাগলো প্রিয়ার নাকে মুখে। আকাশ বোধহয় আবার শাওয়ার নিয়েছে। দিনের মধ্যে 100 বার শাওয়ার নিতে হয় এই লোকের। আধে ভেজা চুলের ছোঁয়া লাগলো প্রিয়ার কপালের ডান পাশে। শিউরে উঠল সে, মোহসেনের মতো জবাব দিল, খুবই। আকাশ এবার সরে আসলো প্রিয়ার থেকে। মেয়ের এত কাছে গেলে তার দিন দুনিয়ার হিসেবের গরমিল হয়ে যায়। ভাবলেশীনভাবে বলল, কেমন একটা বয়স্ক লাগে। আপনি তো বয়স্কই। প্রিয়ার বোকার মতো কথায় কপাল কুঁচকে ফেলল আকাশ। বলে কি মেয়ে, বয়স্ক কে? আকাশ এহেনা চৌধুরী। আমি বয়স্ক? চোখের কি মাথা খেয়েছ? না, খাইনি দেখেই তো আগে বলিনি কখনো। মানে আপনার যে বেশি বয়স সেটা বোঝা যায় না, ভালো মেনটেন করেন আর কি। আকাশ রীতিমতো থতমত খেয়ে গেল। প্রিয়াকে দেখে মনে হলো না সে ইয়ার্কি করে কথাগুলো বলছে, বরং মুখের ভঙ্গিতে স্পষ্ট সে খুব সিরিয়াসভাবেই কথাগুলো বলছে। আকাশ চটে গেল, হে মেয়ে, আই এম অনলি 28। মুসলমানি হয়েছিল আপনার? প্রিয়ার কথায় আকাশের কাশি উঠে গেল। কোন কথার মাঝে কোন কথা বলে, মাথা খারাপ নাকি? কঠিন গলায় ধমকে উঠল, হোয়াট রাবিশ। প্রিয়া অবশ্যই সে ধমকের ইয়ত্তা করল না, বড় মানুষের ভঙ্গিতে মাথা দোলালো। 8-10 বছর বয়সে নিশ্চয়ই। ভাবুন, আপনি যখন পুরোদস্তের পুরুষ হচ্ছিলেন, আমার তখন সবে জন্ম। নিজেকে এরপরে বয়স্ক বলবেন না? এহেন বোকার যুক্তিতে কি বলার থাকতে পারে আকাশের? আকাশ চোখে তাকালো সামনের গাধাটার দিকে। মাথার সমস্যাটা কি জন্ম থেকেই? প্রিয়া দুদিকে মাথা নাড়ল, সমস্যা নেই। তবে মা বলে 2 বছর বয়সে নাকি একবার কমটের ওপর উপুর হয়ে পড়ে গিয়েছিলাম। আকাশ নাক মুখ ছিটকে উঠল। প্রিয়া মুখ বেজার করল না দেখে। নাক ছিটকাবেন না, কমট পরিষ্কার ছিল। ওই তারপর থেকে একটু বেশি কথা বলি। আকাশের দেয়ালে কপাল ঠুকরাতে ইচ্ছে করছে। কার সাথে কথা বলছে সে? দাঁতে দাঁত পিষল প্রিয়ার দিকে গিয়ে। একটু খোদা কার পাল্লায় ফেললে শেষমেশ কমটের পাগল। খোদা মাফ করো। আকাশ আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, নিচে রাতুলটা অপেক্ষা করছে। অয়ন ভাই ক্রমাগত মেসেজ করছেন আমার জন্য, নামাজ দেরি হয়ে যাচ্ছে। এখন এখানে এই কমটে পড়া পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করার মানেই হয় না। সিঁড়ি দিয়ে নামতে নামতে কপাল চাপড়ালো আকাশ। ওপর দিকে একবার তাকিয়ে মাথা দুদিকে নেড়ে হতাশ গলায় বিড়বিড়িয়ে বলল, খোদা, আকাশ এহনা চৌধুরীর বউ হবে? কোমটে পড়া পাগল, এ কথা লোক সম্মুখে গোপন রাখতে পারলে বাসি, সে তৌফিক দান করো। প্রিয়া বিরক্ত মুখে তাকে রইল। এত করে বলার পরেও পাঞ্জাবি পরল না তেরা লোকটা। মাঝখান থেকে তাকে কমটের পাগল বলল, অপমান, এ ঘোর অপমান। মুখ ভেঙচিয়ে ঘরে ঢুকে গেল। রোদ পড়ে গেছে। প্রকৃতির দাবিতে ঠান্ডা বাতাস বইছে। বেশিরভাগ গাছে এখনো নতুন পাতা গজানো শুরু করেনি। জুমার দিন হওয়ায় নীরব এলাকা আরো নীরব লাগছে। নামাজ পড়ে রাস্তার ধারে চায়ের আড্ডায় মেতেছে 3 জন। অয়নকে এমন রূপে পাওয়া যায় না আজ বহু বছর। অথচ ভাইটা আজ নিজে থেকে হই হুল্লোড়ে ব্যস্ত। আকাশ শান্তির হাসি হাসল। অয়ন বরাবরই আকাশের উল্টো। যতটা আকাশ গম্ভীর, জনসমাগম বিমুখ, অয়ন ততটা আমোদ প্রিয়। শিয়ার সাথে বিচ্ছেদের পর সেসব থেকে দূরে সরে যায় সে। আকাশের থেকেও দ্বিগুণ গম্ভীর হয়ে যায়। পরিবার, বন্ধু বান্ধব সবার থেকে এক প্রকার সরিয়ে রাখত নিজেকে। আর শিয়া ফিরে আসতে না আসতে একদিনের ভেতর সেই পুরনো ভাইকে দেখে আকাশ খোদার কাছে কৃতজ্ঞ। রাতুল চায়ের কাপ শেষে চুমুকটা দিয়ে কাপ নামিয়ে রাখলো, ভাই, বিয়েটা করে ফেলা উচিত তোমার।
অয়ন মিটমিটে হেসে চুমুক দিল নিজের কাপে। কেন তোর এত জলদি কেন? আমার মোটেই জলদি না, আপনার বিয়ে হলে আমরা পরপর আরেকটা বিয়ে খেতে পারি আর কি। আকাশ চোখ রাঙালো। সবার হাটের হাড়ি ভাঙা এই ছেলেটার স্বভাব না, না করলেও শোনে না। অয়ন ভুরুজোড়া তুলল। কার বিয়ে? কেন? আকাশের। কার আবার? বেচারা বউ কাছে না পেয়ে শুকিয়ে যাচ্ছে একদম। শাট আপ রাতুল। আকাশের ধমক চোখ রাঙালো, গায়ে মাখল না সে। ঘেঁষে দাঁড়ালো অয়নের পাশে। ভাই, অভিযোগ চাইলে করতেই পারি। শালিকে আপনার একটা, সেটা চোখ দেওয়ার মতো মহাপাপ করতে পারতাম আমরা। যেখানে আকাশ না মানে বেআইন এর একটা বিষয় আছে, তাই আপনার শালিকে আমাদের বোন, আমাদের ভাবি। জগা খিচুড়ি কথার মানে ধরতে সময় লাগলো অয়নের খানিকটা। চোখ মুখে চিন্তার ভাঁজ জেনে ভাবলো খানিকক্ষণ রিয়ান মেরে হয়ে গেছে। কার সাথে কথা বলছে রাতুল? প্রিয়া না, তা কি করে হয়? অয়ন চমকে তাকালো আকাশের দিকে। ভাই, প্রিয়া। আকাশ সজোরে মাথা নাড়ল দুদিকে। রাতুলকে চোখের ইশারায় থামতে বলে ভাইকে কল করলো। ভাইকেও না করলাম। ওসব কিছু না, সব ওর ফাজলামি। রাতুল মহা ব্যস্ত হয়ে গেল আকাশের কথা মিথ্যা প্রমাণে। মুখ খুলবো, আর একটা ফালতু কথা বললে তোর চাকরি নেই। রাতুল কপট আহত চোখে তাকালো সবার দিকে। আমাকে তুই এ কথা বলতে পারলি আকাশ? পারলাম, যেটা বলতাম সেটা করতেও পারবো। চোখ বন্ধ রাখো, ফালতু কথা অফ। অয়নকুচে জিজ্ঞেস করতে যাবে, আকাশ ইশারায় নিষেধ করলো। সেরকম কিছু নয় বোঝালো আর কি। হাঁটা ধরলো কটেজের দিকে। বিকেলের মিষ্টি রোদ নেমে গিয়ে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। বাইরে পাখির কলকাকলি শুনতে পাওয়া যাচ্ছে। প্রিয়া জানালার পাশে বসে সূর্য ডোবা দেখছে। পশ্চিমের আকাশ গাঢ় লাল বর্ণ ধারণ করেছে। একে বোধহয় টুয়াইলাইট বলে। দৃশ্যটা মনোমুগ্ধকর। আকাশের প্রতি প্রিয়ার ছোট্টবেলা থেকে একটা টান। মন খারাপের সময় সে অপলক আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে পারে। এখন তার জীবনের সৃষ্টিকর্তা আরেক আকাশকে পাঠিয়েছেন। দুটো আকাশের প্রতি আজ তার এক আকাশ সমান ভালোবাসা। ঠান্ডা বাতাস বইছে, শরীর শিরশির করছে তার। গায়ের ওড়নাটা ভালো মতো গায়ে জড়িয়ে নিল। দুপা ভাঁজ করে হাঁটুতে মুখ গুজল সে। কালো স্কার্টখানা পায়ের নিচে গুজল খানিকটা। শিয়া ঘুমাচ্ছে। অয়ন ভাই বেরিয়েছে অফিসের কি এক দরকারে। রাতুল ভাই নিশ্চিত মুভি দেখছে রুমে বসে। তবে আকাশ কি করছে এখন একমাত্র তারই কোনো ধারণা নেই প্রিয়ার কাছে। তার সবসময় জানতে ইচ্ছে করে আকাশের সকাল থেকে ঘুমের আগ পর্যন্ত করা সব কাজের হিসাব। কি ভালো লাগে, কি অপছন্দ সব। শিয়া আর অয়ন ভাইয়ের কথা মনে পড়তে মুচকি হাসল সে। শিয়া যে হয়তো কাউকে পছন্দ করে বা করতো এমন আন্দাজ সে বহু আগে করেছিল। বেশ কয়েকবার অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে শিয়াকে কাঁদতে দেখত সে। কখনো জিজ্ঞাসা করা হয়নি, তবে আজ সে খুব খুশি। খুব। আজ বহুদিন পর শিয়াকে এতটা হাসি খুশি লাগছে তার। তবে সামনের সবটা এত সহজে হবে না। বাবা মা বিষয়টা কিভাবে নেবেন? তাছাড়া নিলয় ভাই। প্রিয়ার মুখটা চুপসে গেল। নিলয় ভাইয়ের সাথে শিয়ার বিয়ের কথা চলছে অনেক বছর। নেহাত শিয়া পড়াশোনা, চাকরি নানা অজুহাত দিয়ে পিছিয়ে রাখত। এখন অবশ্য পিছিয়ে আছে বাবা মা দেশের বাইরে যাওয়ায়। তারা দেশে ফেরা মাত্র শিয়ার বিয়ের জন্য চাপ দেবেই। এখন শিয়ার 26 চলে। বাবা মা ফিরতে ফিরতে 28 পার হয়ে যাবে। তখন আর কি অজুহাত দেবে সে? বাবা কি তখন শুনবে শিয়ার কথা? নাকি আবার কোনো অশান্তি হবে? প্রিয়ার দারুণ মন খারাপ হলো এবার। অয়ন ভাই আপুকে পাগলের মতো ভালোবাসে। তার আপু যথেষ্ট শক্ত মনের মানুষ। তারপরেও এবার বিচ্ছেদ হলে সেও মানতে পারবে না। আর সব দেখে শুনে যা বুঝেছে অয়ন ভাইও পারবে না শিয়াকে ছাড়া থাকতে। মাঝখান থেকে নিলয় ভাইয়ের কি হবে? নিলয় ভাইকে তার আপু অবশ্য কখনো পছন্দ করত না। যতবার ফ্যামিলি গেট টুগেদার হতো শিয়া সবসময় প্রিয়াকেও নিলয়ের সাথে দূরে দূরে রাখত।
সে প্রথমে বুঝতো না এমন করার কারণ, বারবার জিজ্ঞেস করত, শিয়া কখনো বলতো না কিছু। তবে একদিন তো মুখ ফুটে বলেই ফেলেছিল নিলয় ভাইয়ের নজর নাকি শিয়ার ভালো লাগে না। প্রিয়া অবশ্য আর কোনো প্রশ্ন করেনি। আপু কি বোঝাতে চেয়েছিল সেটা না বোঝার মতো বাচ্চা সে ছিল না তখন। কিন্তু বাবা মাকে সেটা বলা হয়নি। নিলয় ভাইয়ের বাবা আসগর আঙ্কেল, তাদের বাবার বেস্ট ফ্রেন্ড, সাথে কলিগো। বাবা বিশ্বাস করতেন কিনা জানে না তারা, তবে বলা হয়নি। প্রিয়া গল্পের বইটা হাতে নিয়ে মুখ খুলল। ভয়াবহ রিডিং ব্লকে পড়েছে সে। যখন থেকে আকাশের প্রেমে পড়েছে তারপর থেকে কিছুতে মন বসে না। যেদিকে তাকায় চোখ পড়ে সামনে আকাশকে দেখে। এখন সে কোথায়, সে কি করতে পারে? রাকিব, রেদওয়ান সেই সকালে গেছিল তুষি এবং রাকাকে এয়ারপোর্ট থেকে পিক করতে। দুজনের ফ্ল্যাট ছিল মূলত দুপুর দুটোয়, অথচ দু বান্ধবী রাকিব আর রেদওয়ানকে জব্দ করতে সকালের কথা জানায় দু বন্ধু সকাল সকাল গিয়ে হাজির। অথচ জানতে পারে তারা পৌঁছবে বিকেল 4টায়। যতক্ষণে জানতে পেরেছে ততক্ষণে অবশ্য বিকেল হয়েই গেছে। দু বন্ধু মহা বিরক্ত। তবে সে বিরক্ত প্রেয়সীদের সামনে থোড়াই দেখানো সম্ভব? সে সহসা থাকলে তবে তো একটু এদিক সেদিক রাগ দেখানোর উপায় তাদের পুরুষ জাতিকে তো দেয়াই হয়নি। তাছাড়া এই কমাস একবারও দেখা হয়নি, ঠিকঠাক সময় দিতে পারেনি। সেসব অভিযোগ করে মেয়ে দুটোই এখনো যে বিয়েটা ভেঙে দেয়নি সেটাই শুকরিয়া। তুষি আর রাকাকে নিয়ে তাদের গাড়ি কটেজে ঢুকলো সন্ধ্যা 6:30টায়। পুরো রাস্তা জুড়ে শিয়া আর অয়ন ভাই এবং সাথে তাদের মোস্ট এলিজেবল ব্যাচেলার দ্য গ্রেট আকাশ এহনা চৌধুরী প্রিয়ার প্রেমে পড়ার গল্প শোনাতেই গেছে। শিয়া আর অয়ন ভাই লাভ স্টোরি প্যাস আপ হওয়ার খবরে ওরা যতটা এক্সাইটেড ছিল তার থেকে বেশি শকড আর এক্সাইটেড তাদের দুজনেরই ছোট ভাই বোন দুটোর একে অপরের প্রেমে পড়ার খবরে। বেআইনের প্রেম টাইপের কাহিনী হয়ে গেছে বিষয়টা। গাড়ি থেকে নামতেই চোখ চকচক করে উঠল রাকার। এক হাতে তুষির হাত পেঁচিয়ে ধরল। আমি প্রিয়াকে দেখার জন্য অস্থির হয়ে আছি ভাই, বিশ্বাস কর। তুষিও সজোরে মাথা নাড়ল। আমিও। মেয়েটার মধ্যে কিছু একটা তো স্পেশাল আছে, না হলে আকাশ পিছলাতো না। রাকিব, রেদওয়ান তাদের লাগেজ নামিয়ে পাশে এসে দাঁড়ালো। রেদওয়ান মাথা ঝাঁকালো তুষির কথায়। পুতুল একটা, দেখলেই বুঝবে। দেখেছিলাম শিয়ার সাথে, তখনও ছোট, অনেক 8-10 বছর হয়তো, পুতুলই ছিল। রাকিব হাসলো, হাঁটার ইশারা করলো। এখন ওরকমই দারুণ আদুরে, বাচ্চা বাচ্চা মুখ। তাছাড়া খুব মিশুক। ভালো একটা মেয়ে গেলেই দেখবে আমাদের সাথে খুব একটা দেখা হতো না, তবে যখনই হতো ভাইয়া ভাইয়া করে অস্থির হয়ে যেত। রাতুলের সাথে অবশ্য জমে ভালো ওর। 4 জন কটেজের দিকে হাঁটছে। আকাশের জহুরির চোখ এমনি এমনি প্রেমে পড়েনি, শুধু রূপ দেখেও পড়েনি, সব দিক দিয়ে পারফেক্টের জন্যই ভালোবেসেছে। তাছাড়া আমাদের শিয়ার ছোট বোন বলে কথা, হাজারে একটাই হবে। রাকার কথায় সম্মতি জানালো সবাই একসাথে। নিজের চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো ওদের নিয়ে। বাড়ির ভেতরে শুনশান। ড্রয়িং রুমে আলো জ্বালা হয়নি। রহিমা খালা, তার মানে রাতের রান্নার জন্য এখনো আসেনি। বাকিরা পড়ছি নিশ্চয় যার যার রুমে। এগিয়ে গিয়ে রুমে আলো জ্বালালো রাকিব। প্রিয়া তখন চা বানাতে নিচে নামছিল। হঠাৎ করে এত মানুষকে দেখে হতচকিত হয়ে গেল এক প্রকার। তবে প্রায় সাথে সাথে বুঝতে পারলো রাকিব আর রেদওয়ান ভাই যাদের আনতে গিয়েছিল তারা এসে গেছে। সাবলীলভাবে নিচে নেমে এলো, এগিয়ে গিয়ে সালাম দিল দুজনকে। রাকিব তাকালো তুষি আর রাকার দিকে, প্রিয়াকে ইশারায় দেখালো, এটা প্রিয়া। রাকা আর তুষি এক প্রকার জাপটে ধরলো দুজন একসাথে প্রিয়াকে। প্রিয়া মেয়ে দুজনকে চেনে না, এত উচ্ছ্বাসের কারণ বুঝলো না। ও মাই গড, সত্যি এটা পড়ি? তোমার গল্পই সারা রাস্তা করছিলাম।
তুষির কথা প্রিয়ার মাথায় ঢুকলো না, কিছু বুঝতে পারলো না, লাজুক হাসলো। আমার কথা, একে অপরকে দেখলো রাকারা, তারপর দ্রুত শুধরে নিল। তোমার কথা, শিয়ার কথা, আমরা শিয়ার ছোটবেলার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তোমার আপু তোমার দুলা ভাইয়ের ওপর রাগ করে নিখোঁজ হয়, আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কত খুঁজেছি জানো, আজ প্রায় 6 বছর পর দেখা হবে, তা কোথায় সেই বেঈমান। প্রিয়ার বোধগম্য হলো এবার সবটা, এবং প্রায় সাথে সাথে চিনতেও পারলো দুজনকে। এদের ছবি সে আপুর ফটো অ্যালবামে দেখেছে, অনেক দেখেছে, স্কুল কলেজ ভার্সিটির সব গল্পে এদের কথা সবসময় বলতো শিয়া। প্রিয়া উচ্ছ্বসিত হয়ে উঠল, অবাক হয়ে মুখে একরাশ হাসি এনে জিজ্ঞেস করলো, তোমরা তুষি আর রাকা আপু? দুজনেই হাসলো, আলতো হাতে গাল চেপে ধরল। তুষি, আমাদের চেনো? প্রিয়া দ্রুত মাথা নাড়ল, বোঝালো সে খুব চেনে। চিনব না মানে? আপু সবসময় তোমাদের গল্প করত, কেঁদে ফেলতো গল্প করতে গেলেই। দুজনের চোখ ছলছল করে উঠল। আপু ঘুমাচ্ছে, চলো উপরে চলো, ডাকবো। রাকিব এগিয়ে এলো, মাথায় হাত রাখলো প্রিয়ার। থাক, শিয়ার ঘুম থেকে ডাকলে মাথা যন্ত্রণা করে, ওরা বরং রুমে গিয়ে ফ্রেশ হোক, শিয়া ততক্ষণে উঠে পড়বে। মাথা নাড়ল প্রিয়া, দরজায় চোখ পড়ল, রহিমা খালাও এসে গেছে। রাকা আর তুষি হেসে প্রিয়ার গাল টিপে যার যার রুমে চলে গেল। রাত্রি 10:30, রেদওয়ান আর তুষির রুমে জম্পেশ আড্ডা চলছে। এত বছর পর সবাই একসাথে। শুরুতে রাকা আর তুষির সাথে শিয়ার অনেক দেখা হওয়ার পর প্রায় ঘন্টাখানেক কান্নাকাটি, ইমোশনাল পার্ট চলেছে। তারপর একে একে সবার সাথে দেখা করে রাতের খাবার শেষে বসেছে সবাই একসাথে, যদিও অয়ন এখনো ফেরেনি বাড়িতে। তবে বাকিরা সবাই উপস্থিত এখানে। রাকা, তুষি, শিয়া একসাথে বিছানায় এলোমেলোভাবে বাবু হয়ে বসেছে। আকাশ আর রাতুল সোফায় বসা, রিয়ান, রাকিব, রেদওয়ান মাঝখানে চেয়ার টেনে বসা। সেই কলেজ জীবনের গল্প থেকে শুরু করে একসাথে কাটানো তাদের প্রতিটি সুন্দর মুহূর্তের স্মৃতিচারণ করে হাসাহাসি হচ্ছে। প্রিয়া অবশ্য এখানে অনুপস্থিত। রাতুলের বিশেষ অনুরোধে সে গিয়েছে সবার জন্য তার হাতে নুডলস বানাতে। শিয়ার সাথে অয়ন ভাইয়ের ঘটনার পোস্টমর্টেম করে এবার রাকা গলা পরিষ্কার করে তাকালো আকাশের দিকে। কিরে আকাশ, তোর কথা বল এবার। আকাশের হাতে ফোন ছিল, কিছু ফাইলপত্র ঘাটছিল ফোনের স্ক্রিনে। রাকার গলা পেয়ে ফোন সাইডে রাখলো। সে কিছু বলার আগে রাতুল পাশ থেকে ফোন কেটে উঠল। ওর কথা কি শুনবি? আমাকে জিজ্ঞাসা কর ভাই, বহুত কাহিনী। আকাশ চোখ রাঙালো। রাতুল সরে গিয়ে বিছানার কিনারে বসল। এখন সে নানা কথা মুখ খুলবে। লাথি খাওয়ার তার মোটেই ইচ্ছে নেই। 32টা দাঁত বের করে হেসে বলল, আমাদের আকাশ বেটা কট খাইছে। সবাই সাথে সাথে হেই হেই করে উঠল। এর মধ্যে অবাক হলো দুজন, রিয়ান এবং শিয়া। এরাই একমাত্র জানে না রিয়ান চুপ করে রইল, তার মনের মধ্যে অন্য সন্দেহ ঘুরছে। তবে শিয়া অবাক হওয়া আটকে রাখতে পারল না। বলিস কি? কবে? কার? কে সে ভাগ্যবতী? রাকা তুষি কপাল চাপড়ালো, হতাশ গলায় বলল, এই বাড়িতে থেকে তুই এখনো জানিস না? শিয়া মাথা নাড়ল। দুদিকে জানবে কিভাবে? আকাশদের সাথে সে দূরত্ব বাড়িয়েই তো রেখেছিল এতদিন। দুজনেই তাকালো বাকি বন্ধুদের দিকে। রাকিবরাও মাথা নাড়ল দুদিকে, বোঝালো শিয়া সত্যি জানে না। এ আকাশ, বলবি কি তুই, নাকি আমরা বলবো? আকাশ বিরক্ত সূচক শব্দ করলো, গম্ভীর গলা বলল, রাকিবরা যা উল্টাপাল্টা বুঝিয়েছে সেগুলো বিশ্বাস করে বসে আছিস? বাদ দে না ওদের যত এলোমেলো কথা। আকাশের কথার প্রতিবাদ করে উঠল রাকিব, রেদওয়ান, রাতুল। রাতুল এক প্রকার চিৎকার করে উঠল, বুড়ো তো হলি, আর কতদিন লুকিয়ে রাখবি? দাঁত পড়ে যাওয়ার পর বলবি? আকাশ তপ্ত চোখ রাঙায়, চুপ করে বলে রাতুলকে। রাতুল শুনল না, বরং সরে গিয়ে বসলো শিয়ার পাশে। শোন, যা বলবো স্বাভাবিকভাবে নিবি। তোরা সবকটা এক একটা পাক্কা খেলোয়াড়। তুই অয়ন ভাইয়ের প্রেমে পড়েছিলি কিভাবে মনে আছে? রাকা লাফিয়ে উঠল, সেটা তোরা ভুললেও আমি ভুলবো না। শালা বলে যে ফিজিক্স পারি না। আমি ভাবলাম আমাদের বেস্ট ফ্রেন্ডের সম্মানিত বড় ভাই ঢাবির ফিজিক্সের স্টুডেন্ট।
তার কাছে টিউশন নিয়ে দেই। মহিলা 2 মাস পরে স্যারকে ছাইয়া বানিয়ে বসে আছে। আমরা জেনেছিলাম কতদিন পর, মনে আছে? শিয়া লজ্জা পেল, লাজুক হাসলো খানিকটা, বাকিরা অট্ট হাসিতে ফেটে পড়ল। আকাশ অবশ্য গম্ভীর হয়ে বসে আছে, উঠে যেতে পারছে না। এর জন্য বরাবর চেষ্টা করত কেউ যেন টের না পায়। সারাক্ষণ তাহলে এটাই হট টপিক বানিয়ে বসে থাকবে এরা। এটা সে জানতো, হয়েছেও তাই। যেদিন থেকে রাতুলটা জানিয়েছে সবাই এটা নিয়ে মেতে থাকে। ধমকে উঠল এবার, তোরা থামবি, উল্টাপাল্টা না বকলে পেটের ভাত হজম হয় না তোদের। পরশু এক জায়গায় যাবি, সবাই মিলে সেসবের কথা বল, আমাকে নিয়ে অযথায় কথা পেঁচাচ্ছিস। রাতুল কুসুম ছুঁড়ে মারল আকাশের দিকে। মেয়ে মানুষের মতো কথা লুকাতে চাইছিস কেন? সি আকাশ, সি। আকাশ হতাশায় মাথা নাড়ে দুদিকে। এদের না করে লাভ হবে না। শিয়া আকাশ পাত্র হিসেবে কেমন বলতো? তোর দেবর, তুই সার্টিফিকেট দে। শিয়া হাসলো আকাশের দিকে তাকিয়ে। দেবর হবার আগে ও তো আমার ভাই, আর আমার ভাই মানুষ, পাত্র, সব দিক থেকে 100-100। পুরো রুমের সবাই হাততালি দিয়ে উঠল। তোর এই ভাই যে তোর বোনের, একমাত্র বোনের প্রেমের দিওয়ানা, সেটা কি তোর জানা ছিল? সে আবার আকাশ থেকে মাটিতে পড়ল, চোখ দুটো বড় করে ফেলল। আজ যে সকালে যেমন অয়ন আর শিয়ার কথা জানার পর প্রিয়া অবাক হয়েছিল, এর থেকে দ্বিগুণ এবার শিয়া অবাক হলো। হা হয়ে গেছে মুখখানা, কথা হারিয়ে ফেলেছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলল, দরজার দিকে তাকিয়ে একবার দেখে নিল প্রিয়া আসছে কিনা। আসেনি যাক, বাঁচা গেল। সে এখন মোটেই প্রিয়াকে ঢাকঢোল পিটিয়ে জানাতে চাইছে না। এডমিশন পিরিয়ড চলছে, এখন এসব বলে মাথা এলোমেলো করে দেওয়ার মানেই হয় না। শিয়া দীর্ঘক্ষণ পর তুষির ঝাঁকিতে নড়েচড়ে ওঠে, আকাশের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় প্রিয়াও। শিয়া প্রশ্নের মানে বুঝতে পেরে দুদিকে মাথা নাড়ে আকাশ। না, ওকে বলিনি এখনো। রাতুল 2 হাতে মাছি তাড়ানোর মতো করে ওঠে। তবে বোন, তোর বোনও ফসকেছে। দুজনে একসাথেই দুজনের উপর পিছলেছে, কিন্তু দুজনেই এখনো চুপ। সে অবাক হচ্ছে প্রিয়া যে আজকাল অন্যরকম করছে, সেটা সে টের পেয়েছে। এখানে আসার পর কয়েক মাস যাবতই দেখছে সেটা, এবং আকাশের প্রতি ওর আলাদা খেয়ালও চোখে পড়েছে। সে প্রিয়ার দিক থেকে সন্দেহ করেনি তা নয়, তবে এটা নিয়ে খোঁচায়নি। তার অন্যতম কারণ আকাশ সেরকম ছেলে নয়। তাদের পরিচয়ে বহু বছরের আকাশকে কখনো কোনো মেয়ের সাথে জড়াতে দেখা যায়নি। পিওর জেন্টলম্যান সে, তাই বোনকে অযথা আশকারা দিয়ে কষ্ট পেতে দেখার মানেই হয় না। তবে আকাশ যে প্রিয়ার আগে থেকে প্রিয়াকে পছন্দ করে, সেটা শুনে সে ভাষা হারিয়ে ফেলেছে কিছু বলার। শিয়ার আশ্চর্যতা টের পেল আকাশ। এসব নিয়ে ভেবো না, প্রিয়াকে আমি আমার ফিলিংস জানাইনি, এখনও জানাবো না। ওর কেরিয়ার জীবনে ক্ষতি হয় এমন কিছু আমি করব না। ওর বয়স কম, এখন এসবে জড়ানোর সময় না ওর। তাছাড়া ওর মনে আমার জন্য কিছু আছে, এটা জাস্ট আন্দাজ আমার। আমিও জানাইনি, ও নিজেও জানায়নি। সে কিছু বলছে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে শুনছে আকাশের কথা। সে কল্পনা করেনি আকাশের মতো ছেলে কখনো প্রেমে পড়বে, তা আবার তারই ছোট বোনটার। মাথার ওপরে দিয়ে যাচ্ছে সব। আকাশ দম নিল খানিকটা, শিয়ার মুখের দিকে তাকালো। শিয়া, তুমি প্রিয়ার বোন, আমি জানতাম, তোমাকেও সময় মতো জানাতাম। অয়ন ভাইয়ের সাথে তোমার ঝামেলাটাও না জানানোর একটা কারণ ছিল এতদিন। আমার ফ্রেন্ড হও যাই হও, এই ক্ষেত্রে তোমার সাথে আলাদা করে আমার কথা বলতেই হতো। তুমি ওর গার্ডিয়ান এখন। তবে ওরা যখন বলেই ফেলেছে, আমি লুকাতে চাই না, এড়িয়ে যেতেও চাই না। আমি শুরুতে এটাকে জাস্ট অ্যাট্রাকশন ভাবলেও ধীরে ধীরে রিয়েলাইজ করেছি আই কান্ট লিভ উইদাউট হার। আই ম্যাডলি ইন লাভ। ওর বয়স কম, ইম্যাচিউর, লাইফের যে কোনো ডিসিশন নেওয়ার জন্য রিস্কি একটা সময়। এখন আমি ওকে আবেগে বাঁধবো না, সময় দেব। তবে এ জীবনে ওকে আমি ছাড়তে পারবো না, ইম্পসিবল। আমাকে ভরসা আছে তো নাকি? কি বলবে শিয়া? চোখে পানি চলে এসেছে তার। শুধু শিয়া নয়, ঘরের মধ্যে উপস্থিত সবার চোয়াল ঝুলে পড়েছে এক প্রকার। হতবিহ্বল হয়ে শুনছে আকাশের কথা।
বলা বাহুল্য সবার চোখে পানি চিকচিক করছে। আকাশ কি সুন্দর সাবলীলভাবে বলল কথাগুলো। আকাশ এহনাজ চৌধুরীর এ স্বীকারোক্তি পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটি। তারা সবাই জানত আকাশ ডিপলি ভালোবাসে প্রিয়াকে, না হলে আকাশ যা যা করে আজকাল এগুলো তার চরিত্রের সাথে যায় না, কখনো না। তবে মনের কথা আকাশ গোপনে রাখবে এটাও জানত। আজকে এমন হুট করে গুছিয়ে স্বীকার করবে সবটা কল্পনার বাইরে, এটা সবার। সে চোখ মুছে মাথা নাড়ল সবেগে। আছে, ভরসা আছে। তুমি আমার বোনটাকে খুব ভালোবাসো আর ভবিষ্যতেও ভালো রাখবে, আমি জানি সেটা। আকাশ মৃদু হাসল। রাতুল লাফিয়ে এসে পড়ল আকাশের গায়ে। সাবাস বেটা, মুখ ফুটতেছে তাহলে। আমি তো ভাবতাম শালা নাতি নাতনি হয়ে যাবে তোর। তাও বলবি আমি তোমাদের দাদিকে ভালোবাসি না? তোমাদের রাতুল দাদুরে মিথ্যে বলেছে। আকাশ কোনোই দিয়ে গুঁতো দিল রাতুল এর পেটে। ব্যথায় কাঁধ হয়ে গেল রাতুল। তবে রাতুলের কথায় হো হো করে হেসে উঠল সবাই, কারণ তাদের একটাই ধারণা ছিল এসবের মধ্যে কারণ নজর পড়ল না হাতের মুঠো শক্ত করে কপট হাসি দিয়ে নিজেকে রাগ আড়াল করা একজন পুরুষকে। হৈহুল্লোর আড্ডায় নজর এড়ালো সবার এই বিষয়টা। রিয়ানের মাথা দপদপ করছে, এত কিছু ঘটে গেছে সে জানে না মানে? সবাই জানে সবটা, সে কিভাবে জানলো না? আকাশের দিকে তাকালো একবার, সবাইকে পরখ করলো। আড্ডায় ব্যস্ত সবাই মনে পড়ে গেল প্রথম দিন রাস্তায় প্রিয়াকে দেখার সময়টার কথা। প্রথম দিন থেকে সে পছন্দ করে প্রিয়াকে। সেদিন তো আকাশ প্রিয়াকে দেখেওনি। এখানে এসেছে তারা 5 মাস, একদিনও আকাশকে প্রিয়ার কথা বলতে শোনেননি তারা। অথচ রাকিব, রেদওয়ান, রাতুল সবাই সবটা জানে। এমনকি তুষিয়ার রাকাও মাথা শূন্য হয়ে আসছে তার। অসম্ভব, প্রিয়া তার, শুধু তার। সবসময় সবকিছু আকাশে জিতবে, এটা কিভাবে হয়? নাকি হতে দেয়া হয়? যায় না, একদম যায় না। দরজার আড়ালে ফুপিয়ে উঠল প্রিয়া। হাতের ট্রেখানা কেঁপে উঠছে বারবার। চোখে মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। খাবার নিয়ে একটু আগেই ঢুকতে যাচ্ছিল ঘরের ভিতর। তার নাম শুনে না চাইতেও পা থমকায় দাঁড়িয়ে পড়ে সে। আর তারপর বাকিটা তো তার নিজের কানে শোনা। আকাশের কথা, কান্না পাচ্ছে তার। ছুটে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে আকাশকে। এত খুশি জীবনে হয়নি সে। নিজেকে স্বাভাবিক করলো, সময় নিয়ে ট্রেটা পাশের টেবিলে রেখে সুন্দর করে ওড়নায় চোখ মুখ মুছে নিল। ট্রে ভর্তি নুডলসের বাটি নিয়ে এসে রুমে ঢুকলো প্রিয়া। রাকা উঠে হাতে নিল ট্রেটা। সবার হাতে হাতে দিল বাটি, আকাশও হাতে নিল। রাতুল উঠে গেল আকাশের পাশ থেকে, প্রিয়াকে ইশারা করলো বসার। এখানে বসো প্রিয়া। প্রিয়া তাকালো আকাশের দিকে। আকাশ নির্বিকারভাবে নুডলসের বাটি হাতে বসে আসছে। ফোনের দিকে নজর, একবারও প্রিয়ার দিকে তাকাচ্ছে না। বাকিরা মিটিমিটি হাসছে। রাকিব ধীর গলায় বলে ফেলল, শালার নাটক দেখেছিস? এমন ভাব করছে যেন মেয়েটাকে সহ্যই করতে পারে না। প্রিয়া ইতস্তত করে দূরত্ব রেখে বসলো। শিয়াও হাসছে সবার সাথে। মুগ্ধ হয়ে দেখলো আকাশের পাশে বসা তার বোনটিকে। কি সুন্দর লাগছে দুজনকে। প্রিয়াকে আকাশ ভালো রাখবে, খুব ভালোবাসবে, এটা সে জানে। রিয়ান ফোন হাতে সবাইকে ইশারা করে বেরিয়ে এলো ঘর থেকে। নিজের ঘরে এসে সজোরে আঘাত করলো দেয়ালে। মাথার আগে ফেটে যাচ্ছে তার। প্রিয়াকে আকাশের পাশে দেখে দুনিয়া তছনছ করে ফেলতে ইচ্ছে হচ্ছে তার। মনে পড়ে গেল কয়েক বছর আগের কথা। পাগলের মতো ভালোবাসত সে একজনকে, কিন্তু সে বোধহয় শুরু থেকে জীবনসঙ্গী হিসাবে আকাশকে চেয়েছিল। তাদের সবকিছুতে আকাশকে টেনে নিয়ে আসতো। রিয়ান ত্যক্ত বিরক্ত থাকতো, সে পারফেক্ট নয়, পারফেক্ট বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ম্যাটেরিয়াল নয়। পুরুষ হতে হয় আকাশ এহনাজের মতো, রেসপন্সিবল, সাকসেস, ব্লা ব্লা ব্লা। অবশ্য সময়ের সাথে সাথে তার যে আকাশের প্রতি উইকনেস আছে সেটা রিয়ান বুঝতে পারে। তবে তারপরেও ভালোবাসত সে মেয়েটাকে। সব রকমভাবে চেষ্টা করেছিল ধরে রাখতে, তবে সম্ভব হয়নি। একটা সময় সে সম্পর্ক ভাঙে। মেয়েটি তাকে ছেড়ে বিয়ে করে নেয় অন্য একজনকে। শুরুতে খুব মনে হতে থাকে আকাশ তার বন্ধু না হলে সম্পর্কটা টিকে থাকতো। সময়ের সাথে সব ভালো চেষ্টা করেছে সে। আজকে আবার সেই পুরনো ক্ষত মাথা ছাড়া দিয়ে উঠলো। এত বছর পর সে আবার ভালোবেসেছিল একজনকে। সেখানেও আকাশ টেবিলের ওপর থাকা
জিনিসপত্র উল্টিয়ে দিল রিয়ান। হঠাৎ দরজার শটানি খুলে গেল। ঘরের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকল রাতুল। রিয়ান চমকে পেছনে ফিরল, অপ্রস্তুত হয়ে গেল তাকে দেখে। রাতুলও অবাক হয়ে তাকিয়ে আছে ঘরের দিকে। ঘরের মধ্যে এক প্রকার ঝড় বয়ে গেছে মনে হচ্ছে। মা ফোন দেয়ায় আড্ডা ছেড়ে করিডোরে এসেছিল সে। মায়ের সাথে কথা বলার মাঝখানে জিনিসপত্র পড়ার শব্দ পায়। একবার ছুটেই এসেছে সে, দ্রুত পায়ে এগিয়ে গেল রিয়ানের দিকে। এই অবস্থা কেন? এই রিয়ান। রিয়ান কঠিন চোখে তাকালো রাতুলের দিকে। দু বাহুতে ধরা রাতুলের দুহাত সরিয়ে দিল। দুহাত মুখ ডলল, চোখ দুটো লাল দেখাচ্ছে। রাতুল অবাক চোখে তাকিয়ে আছে সেদিকে। হলোটা কি হঠাৎ ছেলেটার? এতক্ষণ তো ঠিকই ছিল। আবার এগিয়ে এলো রিয়ানের দিকে। বাসায় সব ঠিক আছে? আন্টি, তোর দাদি? রিয়ান এবারও কিছু বলল না, চোখে আক্রোশ জমে উঠেছে। হুঙ্কার দিয়ে উঠল, আকাশ প্রিয়াকে ভালোবাসে, তোরা জানতিস? এখনই প্রশ্ন করার কারণ বুঝল না রাতুল। চোখে মুখে চিন্তার ভাঁজ, তার মাথা ঝাঁকালো। হ্যাঁ জানতাম তো। আমাকে জানাসনি কেন? কি আশ্চর্য, তুইও তো জানতিস। রিয়ানের কঠিন চোখ কঠিনতর হলো। আমি জানতাম? আমি বলিনি আকাশ এক মেয়ের বাড়ির মাঝখানে মাঝরাতে আমাকে নিয়ে যেত পরে? রিয়ান হাত তুলে থামিয়ে দিল তাকে। মেয়েটা যে প্রিয়া সেটা বলিসনি কেন? রাতুল থমকালো। রিয়ান জানতো না মেয়েটা প্রিয়া। পর মুহূর্তে মনে পড়ল মাঝখানে আকাশ আর প্রিয়াকে নিয়ে যখন তাদের বন্ধু মহলে জোর আলোচনা, সে সময় বেশিরভাগই রিয়ান তার মা বা দাদির অসুস্থতার জন্য বাড়িতে যেত। তাই যখনই ফিরত সেই চিন্তারত মানুষের সাথে ফাজলামি আড্ডা করা হতো না। বিগত কয়েক মাস এভাবেই চলছিল। তারপরেও রিয়ান যে একেবারের জন্য সেটা আন্দাজও ছিল না তার, জানে না। আমি, রাকিব, রেদন সবাই জানি, আলোচনা করতাম। ইভেন আমাদের কটেজে থাকার ব্যবস্থা করার পিছনে অয়ন ভাই যে শিয়ার কথা ভেবেছিল আর আকাশ যে প্রিয়ার কথা ভেবেই রাজি হয়েছিল, এটা তো আমরা পরে সবাই জানতাম। রিয়ান দুহাতে নিজের চুল খামছে ধরল, সজোর লাথি মারল কাঠের চেয়ারটায়। শব্দ করে উল্টে পড়ল সেটা। রাতুল এখনো কিছু বুঝতে পারছে না। সামান্য বিষয় নিয়ে মান অভিমান করার বয়স এখন মোটেই তাদের নেই। ছোটবেলার মতো তোরা জানতিস, আমাকে জানাসনি কেন? আমি এত পরে জানলাম কেন এগুলো বলে। ঝগড়া মারামারির দিন তাদের আছে নাকি? রাতুল কিছু বলার আগে রিয়ান ঘুরে তাকালো তার দিকে। চোখ দুটো অস্বাভাবিক লাল, মাথায় এলোমেলো চুলগুলো। স্থির দৃষ্টি রেখে বলে উঠল, আমি প্রিয়াকে ভালোবাসি। বাজ পড়ল রাতুলের মাথার ওপর। চিৎকার করে উঠল, হোয়াট? রিয়ানও একই তপ্ত গলা বলল, আইসে আমি প্রিয়াকে ভালোবাসি। রাতুল ফট করে ঘুরে তাকালো দরজার দিকে। প্রায় দৌড়ে গেল সেদিকে। দ্রুত হাতে দরজা আটকে দিল। রিয়ানের সামনে এসে দাঁড়ালো। কঠিন গলায় বলল, আর ইউ ম্যাড? কি বলছিস বুঝতে পারছিস? রিয়ানের মধ্যে ভাবান্তর দেখা গেল না কোনো। পাশের সোফাতে পায়ের উপর পা তুলে বসল। জানি কি বলছি, জেনেই বলছি। রাতুল ঘামতে শুরু করেছে। এক হাত কোমরে রেখে অন্য হাতে খামছে ধরল নিজের চুল। ভুলে যা, এ জীবনে সম্ভব না। আকাশ ভালোবাসে প্রিয়াকে, শুনতে পাসনি তখন? সো আই অলসো লাভ হার। রাতুল এগিয়ে গিয়ে কলার ধরল রিয়ানের। ছেলেটা নির্বিকারভাবে মেজাজ খারাপ হচ্ছে তার। আকাশ তোর বেস্ট ফ্রেন্ড, হুশে ফের। প্রিয়াকেও ভালোবাসে শুরুর দিন থেকে। রিয়ান বাঁকা হাসল। হ্যাঁচকা টানে রাতুলের হাতটা ছাড়িয়ে নিল কলার থেকে। ময়লা পরিষ্কার মতো করে ঝাড়ল সেখানটায়। মাথা উঁচিয়ে তাকালো রাতুলের দিকে। আমিও শুরুর দিন থেকে ভালোবাসি প্রিয়াকে। রাতুলের মাথার চুল টেনে ছিঁড়তে মন চাচ্ছে। রিয়ান বুঝতে চাইছে না। ধপ করে বসলো বিছানার কোণায়। অসহায় চোখে তাকালো রিয়ানের দিকে। একরোখার মতো কথা বলিস না রিয়ান, তাছাড়া প্রিয়াও রিয়ানকে ভালোবাসে। শব্দ করে হাসলো রিয়ান। পকেট থেকে সিগারেট বের করে ধরালো। ভুরু জোড়া তুলে ব্যঙ্গ করলো রাতুলকে। প্রিয়া বলেছে সে কথা? রাতুল দাঁতে দাঁত পিষলে, এতক্ষণ আড্ডার সময় টেরও পায়নি ও। মুখে বলতে হয় সেটা বোঝা যায় না। তুই খেয়াল করিসনি তাই দেখতে পাসনি। রিয়ান সিগারেটে টান দিল। ওপর দিকে ধোয়ার কুণ্ডুলি ওড়ালো। একই একরোখা গলায় বলল, আই ক্যান নট লেট হার গো। আমি কারোর জন্য ওকে ছাড়তে রাজি নই।
রাতুলের নিজেকে অসহায় লাগছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। এ কথা ঘুণাক্ষরেও আকাশের কানে গেলে একটা কুরুক্ষেত্র বাজবে। আকাশকে সে চেনে, প্রিয়ার প্রতি ওর অবসেশনটা বোঝে রাতুল। সেই ভালোবাসার মানুষকে ভালোবাসার অধিকার ভাগ ও কাউকে দিতে রাজি নয়, একদম নয়। কেন অশান্তি বাড়াচ্ছিস ভাই? আকাশের আগে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছে? তাকায়নি। প্রিয়ার উপর ও অফসেট, পাগলের মতো ভালোবাসে ও মেয়েটাকে। আমি সাক্ষী তার। তোর কথা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। রিয়ান সিগারেটে টান দিয়ে হাঁটুতে 2 হাত ভর দিয়ে ঝুঁকলো রাতুলের দিকে। আকাশ, এহেনাজের দালালি তুই করতে পারিস, আমি করব না। আজীবন ওর বাপের পয়সা বেশি জন্য ওই সব পাবে আমরা ছেড়ে দেব। আর হচ্ছে না সেটা। রিয়ান সহজে মানবে না, স্পষ্ট বুঝলো রাতুল। তারপর রাগ কন্ট্রোলে রেখে বোঝানোর চেষ্টা করলো তাকে, আমাকে যা ইচ্ছে বল, আমি কিছু বলবো না। কিন্তু একটা মেয়ের জন্য বন্ধুর সাথে লড়বি, একজনকে নিয়ে টানাটানি করবি, ইজ নট ইজ সো লেম। রিয়ান শব্দ করে হেসে উঠল, ভয়ঙ্কর সে হাসি। আই ওয়ান্ট হার এনি কাস্ট। রাতুল উঠে দাঁড়ালো, জানালার কাছে চলে গেল, চেপে ধরল জানালার পর্দা। মাথা ভনভন করছে। বন্ধুদের মধ্যে এসব নিয়ে ঝামেলা দুনিয়ার সব থেকে ছোটলোকি কারবার। আকাশে জীবনে কখনো প্রেমে পড়েনি, কাউকে ভালোবাসেনি, হারাম নারীর সঙ্গ ওর চরিত্রের সাথে যায় না। প্রিয়াকে সে প্রথম ভালোবেসেছে। সে জানে দুনিয়ার সব কিছুর বিরুদ্ধে গিয়ে হলেও প্রিয়াকে সে অন্য কারোর হতে দেবে না। এখন যদি জানতে পারে শত্রু তারই বেস্ট ফ্রেন্ড, তখন লড়াইটা কেমন হবে? রিয়ান ভালোবেসে হয়তো প্রিয়াকে, কিন্তু প্রিয়ার মতো মেয়ের জন্য রিয়ান নয়। তার মতো একটা মেয়ে নিশ্চয়ই প্রথমবার ছ্যাঁকা খাওয়া খেয়ে হাজার মেয়ের সাথে রাত কাটানো ছেলে আশা করে না। রিয়ান তার বন্ধু, প্রিয়াও তার ছোট বোনের সম্পর্কে। সে চায় রিয়ান ভালোবাসুক, আবার ভালো থাকুক। তবে যেখানে আকাশ চায় প্রিয়াকে, সেখানে সে কখনোই ভাই হিসেবে কখনো আকাশকে রেখে রিয়ানের কথা প্রিয়ার জন্য ভাবতেও পারে না। আকাশের কানে গেলে সব সম্পর্কগুলো তছনছ হয়ে যাবে। আমরা কথা বলি, আমার কথা আমি বলে দিয়েছি, তোর বোঝানো হলে তুই আসতে পারিস। রিয়ানের কথায় পিছন ফিরল রাতুল, এগিয়ে এসে দাঁড়ালো রিয়ানের সামনে। ঝামেলা করিস না। শুনতে খারাপ লাগলো, প্রিয়া তোর জন্য নয়। আকাশ জানলে খুন করে ফেলবে। খুনাখুনি হতে না চাইলে বললাম মান। রাতুল দাঁড়ালো না, বেরিয়ে এলো ঘর থেকে। রিয়ান কঠিন চোখে তাকিয়ে রইল। আর একটা সিগারেট ধরালো সে। প্রিয়াকে ছাড়া অসম্ভব, একদম অসম্ভব। আজকে বুধবার, কক্সবাজার যাওয়ার ডেট আজকে ফিক্সড করা হয়েছে। রাতুল, রাকিব সব অ্যারেঞ্জ করে ফেলেছে। প্রথমে নিজেরা নিজেদের ব্যক্তিগত কার নিয়ে যেতে চাইলো, পরে ঠিক হয়েছে সবাই বাসেই যাবে। পিকনিকের ভাইব আলাদা আলাদা গাড়িতে পাওয়া যাবে না। দুপুরের পরপরই তাদের রওনা দেওয়ার কথা থাকলেও ফরেন কিছু ক্লায়েন্টের গুরুত্বপূর্ণ মিটিংয়ের কারণে তারা রওনা দেবে সন্ধ্যার পর। বাড়িতে এক প্রকার ছোটাছুটি সবার। রাতুল, রেদওয়ান, রাকিব হতাশ চোখে মেয়েগুলোর সেসব ছোটাছুটি দেখছে। এতদিন বাড়িটা কেমন নীরব লাগতো, অথচ আজকে বাড়িটাকে মাছের বাজার মনে হচ্ছে এক প্রকার। মেয়ে মানুষের মন ভালো থাকলে এরা যে হই হুল্লোড় করে দুনিয়া মাথায় তুলে ফেলতে পারে, তা এবারই প্রথম অভিজ্ঞতা করলো তারা। ড্রয়িং রুমে টিভি চলছে। এই মুহূর্তে রাকিব, রেদওয়ান এর নিজেদের রুমে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাকা আর তুষি নিজেদের জিনিসপত্র লাগেজে তুলছে। তারা থাকলে নাকি সেসব তারা ঠিক মতো করতে পারছে না। রাতুল অসহায়, বন্ধু দুটোকে সঙ্গ দিচ্ছে আর কি। রান্নাঘরে রহিমা খালা ব্যস্ত হাতে রান্না করছে। প্রায় 4 ঘন্টার রাস্তা, তার মধ্যে রাত হয়ে যাবে রওনা দিতে দিতেই। ছেলেগুলো না হয় ম্যানেজ করে নেবে, 4টে মেয়ে আছে, তাদের নিশ্চয়ই খিদে পাবে। তাছাড়া প্রিয়াটা খিদে একদম সহ্য করতে পারে না। তারা যে রাস্তায় যাবে, রাত হলে সে রাস্তা খুব একটা নিরাপদ নয়, তাই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করা খুব একটা নিরাপদ নয়। প্রিয়া এই অবধি 6 বার নিচে এসেছে। প্রতিবার তার হাতে পানির বোতল। যতবার রাতুল জিজ্ঞেস করেছে এত পানি দিয়ে কি করছে, ততবার জানিয়েছে জামা কাপড় চুজ করতে গিয়ে মাথা গরম হয়ে যায়, গলা শুকিয়ে আসে। সে জামা কাপড় নিয়ে শিয়ার ঘরে আর দৌড়াদৌড়ি করছে তার ঘর বরাবর।
রাতুল দীর্ঘশ্বাস ফেলে আয়েশ করে হেলান দেয় সোফার মধ্যে। পাশ ফিরে তাকালো রাকিব আর রেদওয়ানের দিকে। দুই বেচারা অসহায় চোখে দোতলার করিডোরের দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো একে অপরের রুমে ছোটাছুটি দেখছে। রাতুল নিজেও ভাবুক গলায় বলল, এরা কি এত নিচ্ছে বলতো? রাকিব হতাশার শ্বাস ছেড়ে চোখ বুঝলো, হাত পা ছড়িয়ে ওদেরই জিজ্ঞেস কর। এতদিন আগে থেকে প্ল্যান হচ্ছে, অথচ রওনা দেওয়ার এই ঘন্টাখানেক আগে এদের দেখে মনে হচ্ছে সবে জানতে পারলো। মেয়ে মানুষ ভাই, কিছু বলার নেই। আকাশ, অয়ন, রিয়ান তিনজনই অফিসে। ওরা তিনজন ফিরলে তারপর বের হবে তারা। ঘড়িতে এখন বিকেল সময় 5:30। ওদের কাউকে ফোনে পাওয়া যায়নি, তার মানে এখনো মিটিং শেষ হয়নি। অফিসের বাস এসে অপেক্ষা করছে তাদের কটেজের সামনের রাস্তায়। মূলত এখান থেকেই তারা বাসে উঠবে সবাই। প্রিয়া নভেম্বরের মতন ছুটে এলো শিয়ার রুমে। শিয়া ততক্ষণে গোছগাছ শেষ। সেও প্রিয়ার রুমে ছুটছিল। শিয়াকে নিজের রুমে আসতে দেখে কাদো কাদো মুখে আর্তনাদ করে উঠল। দুহাত খামচে ধরে টেনে হিঁচড়ে নিয়ে এলো নিজের রুমে। কি হয়েছে বলবি তো? আমার নীল শাড়িটা তো পাচ্ছি না বাড়িতে বোধহয়। কোনটা? তুই যেটা দিয়েছিলি। শিয়া নজর বোলালো বিছানার দিকে। লাগেজটা হাট করে খোলা, পাশের আলমারিটা খোলা, বিছানা মেঝে সব জুড়ে জামা কাপড় ছড়ানো ছেটানো। একটা জামাও এখন অবধি লাগেজে উঠতে পড়েনি। তোর কি ওই একটাই শাড়ি? অন্যগুলো নে। প্রিয়া কাদো কাদো মুখ আর মলিন হলো, চোখ ছলছল করে উঠল। আমার তো স্কাই ব্লু কালার শাড়ি ওই একটাই। সমুদ্র যাব আর লাল কমলা পরবে, এটা কোনো কথা? এখন কি করব আমি? আচ্ছা, এগুলো অন্তত গোছা, দরকার হলে ওখানে গিয়ে কিনে দেব। প্রিয়া খুব একটা সন্তুষ্ট হলো না, তবে পিছনে ফিরল বিছানার দিকে। আবার আরেক দফা আর্তনাদ করে উঠল, আমার একটাও জামা নেই নেওয়ার মতো। রাতুল সবে উপরে এসেছিল। সবার গোছগাছ কত দূর দেখতে রাকিব রেদওয়ানের উপরে আসার শ্বাস পাচ্ছিল না। তারা খুব ভালো করেই জানে কোথাও যাওয়ার আগে মেয়েদের ধর্ম হলো তাদের হাজার একটা জামার মধ্যেও তারা চিৎকার করতে থাকবে কোনো জামা নেই বলে। এর মধ্যে উপরে এসে ধমকে আরও উপরে চলে যাওয়ার কোনো মানেই হয় না। রাকা তুষি রুম ঘুরে রাতুল এসে সবে থেমেছিল প্রিয়ার ঘরের সামনে। প্রিয়ার কাঁদো কাঁদো গলার স্বরে আগ্রহী হয়ে এগিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। প্রিয়ার নাকি জামা কাপড় নেই, এই কথা শুনে রাতুলের সোয়াল ঝুলে বুক ছুঁয়েছে। পুরো ঘর জোর জামা কাপড়ের মেলা। আলমারি, আলনা, ওয়ার্ড্রোব সব হাট করে খোলা। বিছানার ওপর জামা কাপড়ের স্তূপ। সে তো 7 দিনের জন্য 3টা প্যান্ট আর 4টে শার্ট নিয়েছে। পুরো মাসের জন্য গেলেও সে বোধহয় এই কয়টাই নিত। রাতুল হাত দিয়ে নিয়ে চোয়াল ওপরে তুলে দরজায় নক করে দুবন তাকায়। আয় ভেতরে আয়। শিয়ার ডাকে রাতুল ঘরে ঢোকে। প্রিয়া হতাশ হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তোর জামা কাপড় নেই? জামা কাপড় নেই মানে এগুলো কি? প্রিয়া নাক টানে অভিমানী গলে বলে, সব কি সব জায়গায় পরা যায় ভাইয়া? বলে একটা কমলা কালার চুড়িদার হাতে তুলে বাড়িয়ে ধরে রাতুলের দিকে। দেখুন, এটার কালার দেখেছেন? মিষ্টি কুমড়ার মতো। আম্মু আপুর কালার চয়েস এত খারাপ জানে না তো? এখন এটা কি নীল আকাশের নিচে নীল সমুদ্রের ধারে পরার জিনিস? আমাকে কেমন দেখাবে ভাবতে পারছেন? খোলা বাজারে মিষ্টি কুমড়ার মতো। রাতুল শব্দ করে হেসে ফেলল। শিয়াও হাসছে। কোনো মতে হাসি থামিয়ে বলল, ছোট বাচ্চারা যখন ড্রয়িং করে সূর্যের রং কিন্তু এটা দেয়, তোমাকে সেরকমই দেখাতে পারে। আকাশের বুকে একটা কমলা সূর্য। প্রিয়া মুখ ফুলালো, তাকে নিয়ে মজা করা হচ্ছে। কান্না পাচ্ছে তার। রাগী চোখে তাকালো শিয়ার দিকে। এ আপু, কোনটা নেব বল না। সে এগিয়ে গেল কাপড়ের স্তূপের দিকে। সর, তুই আমাকে দেখতে দে। আমার শাড়ি এখন কেনা যায় না। পাগল তুই, একটু পর রওনা দেব। এখন তো শাড়ি কিনতে যাব, ওখানে গিয়ে কিনে দেব। রাতুল ভুরু কুঁচকে দেখলো আলমারি সারি সারি করে সাজিয়ে রাখা শাড়ির দিকে। সেখানেও কম করে হলে 20টা শাড়ি। হেমের তাও শাড়ি নেই। প্রিয়া, তোমার শাড়িও নেই? প্রিয়া এবার কেঁদেই ফেললো। ঘুরে আহ্লাদি গলায় বলল, শাড়ি তো আছে, স্কাই ব্লুটা পাচ্ছি না। সমুদ্রে গিয়ে স্কাই ব্লু শাড়ি পরবো না, এটা হয় বলুন?
রাতুলের বেশ মায়া লাগলো। এরকম একটা পুতুলের মতো পরি যদি সামনে এমন গাল ফুলে অভিযোগ করে তাহলে মায়া লাগবে না? মাথা ঝাঁকালো সেও অনুভূতির সুরে। তাই তো, আচ্ছা শিয়া তো বলল গিয়ে কিনবে, আপাতত ওগুলোই নিয়ে চলো। প্রিয়া ঘন ঘন নাক টানতে লাগলো। রাতুল সেখান থেকে বেরিয়ে এলো বাইরে। করিডোরে এসে এইমাত্র করা প্রিয়ার ভয়েস রেকর্ডখানা পাঠালো আকাশের কাছে। মিনিট 5 পরে রিপ্লাই হলো, সবাইকে রেডি হতে বল, জলদি আমরা আসছি। রাতুল মুখ ভেঙালো। আকাশের অন্য রিপ্লাই আশা করেছিল সে। প্রেয়সীর কান্নামাখা আবদার শুনেও আকাশ এহনাস কিছু বলল না। আকাশরা যখন ফিরল তখন সন্ধ্যা 7:30। এদিকটার সবার গোছগাছ হয়ে গেছে। রহিমা খালা বাড়ির সবার জন্য হটপটে খাবার রেডি করে দিয়ে গেছেন। রাকিব, রাতুল, রেদওয়ান মিলে মেয়েদের লাগেজ টেনে হিসড়ে নিচে এনে রাখছে। কি নিয়েছে বলতো? কোমর ভেঙে যাচ্ছে নামাতে। রাতুল কোমরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ছাড়ল। তাদের ছেলেদের সবার ছোটখাটো লাগেজ, অথচ এদের সবারই দুটো করে। তা মনে হচ্ছে পাথর তোলা ভিতরে। এখনো প্রিয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। সবাই ইতিমধ্যে যার যার জিনিসপত্র নিয়ে নিচে এসে গেছে। প্রিয়াই এখনো নামেনি, শিয়াও নামেনি। অবশ্যই প্রিয়ার জন্যই নামতে পারেনি। আকাশ ঘড়ি দেখে 7:45 বাজে। তারা এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে নেমে এসেছে, অথচ মেয়েটা সারাদিনেও এখনো গুছিয়ে শেষ করতে পারেনি। আকাশ বিরক্ত চোখে তাকায় ওপরের দিকে। শিয়া নেমে আসছে। পিছন পিছন হ্যান্ডব্যাগের মধ্যে ব্যস্ত হাতে ঘাটাঘাটি করতে নামতে দেখা গেল প্রিয়াকে। মুখটা মলিন এখনো। রাতুল আর চোখে আকাশের দিকে তাকালো। আকাশ ভুরু কোঁচকে প্রিয়াকেই দেখছে। রাতুল মুখ এগিয়ে নিয়ে গেল আকাশের কানের কাছে। ফিসফিসে বলে উঠল, দেখেছিস, বেচারির মন সত্যি খারাপ। আকাশকে কিছু বলতে শোনা গেল না, তবে অয়ন উঠে এগিয়ে গেল। শিয়া ধীর গলায় বকাবকি করছে হয়তো প্রিয়াকে। কি হয়েছে, ওকে বকছো কেন? শিয়া তপ্ত চোখ নিয়ে তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া একটু পর পর হেঁচকি তুলছে। এতক্ষণ কাঁদছিল, বোঝা যাচ্ছে। শিয়া বলতে গেল তার রাগের বৃত্তান্ত। প্রিয়া হাত টেনে থামিয়ে দিল তাকে। এত বড় মেয়ে সামান্য একটা শাড়ির জন্য কাঁদছে, এটা এতগুলো মানুষের সামনে বলে বেইজ্জতি করার মানেই হয় না। শিয়া, রাকা আর তুষির পাশাপাশি যেতেই অয়ন এগিয়ে গেল প্রিয়ার কাছে। আগলে নিল পিছন থেকে বাহুতে ধরে। মাথা নামিয়ে ধীরে নরম গলা জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, আমাকে বলো। প্রিয়া মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ল। কিছু হয়নি বোঝালো। শিয়া বকেছে। প্রিয়া এবার চুপ করে রইল, চোখ ছলছল করছে। আমাকে বলো কেন বকেছে? প্রিয়া বলল না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। শিয়া অসহায় চোখে সে আহ্লাদ দেখছে। এত কান্না করার মতো তো মোটেই বকেনি। এত জামা কাপড় নিজেও কোনটা নেবে ঠিক করতে পারে না। সে ঠিক করে দিলেও সেটা পছন্দ হয় না। সেটা বলাই কেঁদে কেটে অস্থির। শিয়া তারা দিল এবার। অত আহ্লাদ করার মতো মোটেই বকিনি তোমার বোনকে। যা শোনার পরে শুনবে, এখন বের হতে হবে, চলো। অয়ন মাথায় হাত বুলিয়ে এগিয়ে গেল এদিকটায়। আকাশ আর চোখে দেখল সবটাই। কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলেছে। গাল নাকের ডগা বরাবরের মতো টমেটোর মতো লাল টকটকে করছে। আকাশ নিঃশব্দ হাসল। মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে মন খারাপ করে। কি আদুরেই না লাগছে। একে একে সবার লাগেজ নিয়ে ছেলেরা বের হলো। খাবারের বক্স আর নিজেদের হ্যান্ডব্যাগগুলো নিয়ে মেরে বেরিয়ে এলো। আর বাকি স্টাফরাও বেশ খানিকক্ষণ আগেই উঠেছে। যার যার বরাদ্দকৃত আসনে সবাই বসে গেল। অয়ন, আকাশ আর রাতুল আর রিয়ান উঠল সবার পরে। রিয়ান আগে এগিয়ে যেতে রাতুল এক প্রকার ধাক্কা দিয়ে আকাশকে বসিয়ে দিল প্রিয়ার পাশে। হঠাৎ ধাক্কার কারণ বুঝল না আকাশ। রাতুলের দিকে চোখ গরম করে তাকাতেই দু হাতে কান ধরে জিভ কাটলো দাঁতে। পরে যেতে নিয়েছিলাম, রাখছিস কেন, তুই আর পারিসনি। রিয়ার কটমট করে তাকালো রাতুলের দিকে। রাতুল কিন্তু মোটেও তা আমলে নিল না। হাসি মুখে গিয়ে বসলো ফাঁকা সিটখানায়। এমন হুমড়ি খেয়ে পাশের সিটে আকাশ বসায় চমকে উঠেছে প্রিয়া। তবে পাশে আকাশকে দেখা মাত্র এতক্ষণে এর সব মন খারাপ কেমন যেন পালালো যেন। আকাশ গম্ভীর মুখে শার্ট টেনে ঠিকঠাক করে বসলো। ওদিকে অয়ন আর শিয়া বসেছে একসাথে। গাড়ি ছাড়লো তখন রাত 8:30। গাড়ি চলতে শুরু করেছে। আশপাশ ঘোর অন্ধকার। তাদের যাতায়াতের এই রাস্তাটাও পাহাড়ি এলাকার ভেতর দিয়ে।
আশেপাশে লোকালয় একদম নেই বললেই চলে, ঘোর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। আকাশ চিন্তায় মগ্ন, মনটা বারবার বলছে কাল সকাল সকাল রওনা দিলে বোধহয় বেশি ভালো হতো। যদিও গাড়িতে এতগুলো পুরুষ মানুষ থাকতে মেয়েদের ভয় নেই, তারপরেও জেনে বুঝে এমন রিস্কি রাস্তায় এত রাতে রওনা দেয়াটা কেমন হয় একটা না। গাড়ি চলছে নিরিবিচ্ছিন্নভাবে। বাসের ভিতরে আলো নিভিয়ে দেওয়া হয়েছে আপাতত। এই শুনশান এলাকা পার হলে না গান বাজনা যা করতে চাই সবাই করা যাবে। প্রিয়া জানলা খুলে রেখেছে, বাইরে জঙ্গল ছাড়া দেখার মতো কিছু নেই। তার উপর রাত, বাইরে কেমন একটা গুমট ধরা পরিবেশ। প্রিয়ার বাইরের এই পরিবেশটা হরর ফিল্মের মতো লাগছে। তাদের গাড়ির আলোয় যেটুকু দেখা যাচ্ছে আর কি, বাইরের দমকা বাতাসে তার আধা খোলা লম্বা লম্বা চুল উঠে এসে আড়াল করে দিচ্ছে আকাশের চোখ মুখ। আকাশ কিন্তু মোটেই সেগুলোর সরানোর চেষ্টা করছে না। চুলের মিষ্টি ঘ্রাণ টেনে নিচ্ছে চোখ বুঝে, নিঃশব্দে হেসে খেয়াল করছে প্রেয়সীর চঞ্চলতা। প্রিয়া জানালার কাঁচ আরেকটু টেনে দিল। বাইরে জঙ্গলের ভিতরে প্রচুর জোনাকি উড়াউড়ি করতে দেখা যাচ্ছে। মুগ্ধ হওয়ার মতো দৃশ্য। প্রিয়া উচ্ছ্বসিত হয়ে দেখছে সেসব। এবার মাথা উঁচুলো, তাকালো উপরের আকাশের দিকে। আকাশে বিশাল একটা চাঁদ, যদিও গাছপালার আড়ালে ঢাকা পড়েছে বারবার। বেশ কিছুক্ষণ পর পর গাছপালার ফাঁক দিয়ে চোখে পড়ছে সেটা। ফট করে ঘুরে তাকালো আকাশের দিকে। আকাশ তার দিকে তাকিয়েছিল। প্রিয়া এভাবে হুট করে ঘুরবে সেটা আন্দাজে করেনি। ঝটপট চোখ সরিয়ে নিল। আজ কি পূর্ণিমা আকাশ ভাইয়া? আকাশের মেজাজ খারাপ হলো। এমন একটা রোমান্টিক পরিবেশে মেয়েটা তাকে ডাকার জন্য এই সম্বোধনটাই পেল। সোজা হয়ে বসে দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে উঠল, গাধা একটা। প্রিয়ার কান অবধি সেটা পৌঁছালো না। সে মহা উৎসাহে একই প্রশ্ন দ্বিতীয়বার করলো। আকাশ এবার চোখ ছোট ছোট করে তাকালো। প্রিয়া এহেন দৃষ্টিতে খানিক দমে এলো। সেও প্রায় বিড়বিড়িয়ে বলল, পূর্ণিমা নাকি? জিজ্ঞেস করলাম। আমি কিভাবে জানবো? পূর্ণিমায় আমি ফোনে দেখেছিলাম। তাহলে জিজ্ঞেস করছে কেন? মানুষকে জিজ্ঞেস করে না। আকাশের উত্তর দেয় না। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে হেলান দিয়ে চোখ বসে। প্রিয়া কতক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। বাতাসে আকাশের চুলগুলো উড়ছে। প্রিয়া মুখ থেকে চোখ বুলালো। গায়ে অ্যাশ কালার একটা শার্ট আর ব্ল্যাক প্যান্ট। শার্টের ওপরের বোতামটা খোলা। প্রিয়ার খুব ইচ্ছে করছে আকাশের চোখের পাপড়ি ছুঁয়ে দিতে। এভাবে তাকিয়ে না থেকে ঘুমো, পৌঁছাতে রাত হবে। প্রিয়া চমকে উঠল। আকাশের চোখ বন্ধ। কিভাবে বুঝলো সে তাকিয়ে আছে? ঝট করে সোজা হলো সে। বুকের ভিতর হাতুড়ি পেটাচ্ছে। বাসের ভিতর পিনপত নীরবতা। শুধুমাত্র জানালা খোলা থাকায় বাইরের বাতাসে শোষ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। উঁচু হয়ে বাসের সবাইকে দেখার চেষ্টা করলো প্রিয়া। কারোর হাতে ফোন নেই, সবাই ঘুমানোর চেষ্টায় ব্যস্ত। নিজের ফোনটা বের করে সময় দেখল সে। ঘড়ির কাঁটায় 10টা বাজতে 2 মিনিট কম। তার মোটেই ঘুম আসছে না। ওপরের দিকে তাকালো সে। তাদের বাসটা স্লিপিং বাস টাইপের। ওপরে আলাদা স্পেসও আছে। যারা বউ বাচ্চা নিয়ে এসেছে তাদের নেওয়া হয়েছে ওগুলো। নড়াচড়া না করে ঘুমতে বললাম না? প্রিয়া বিরক্ত হলো। লোকটা সবসময় তার সাথে এমন খ্যাটখ্যাট করে। করার চেষ্টা করে। তাকে কি বোঝাতে চায় কে জানে। প্রিয়া মুখ ভ্যাংসায়। এত নাটক করে লাভ নেই। ভালোভাবে কিছু মিছু যে বাসেন সেটা আমি জানি। শুনে ফেলেছি সেদিন আমি সব। মনে মনে আউড়িয়ে জোরে জোরে নড়াচড়া করে ওঠে। আকাশ বিরক্তি সহকারে শব্দ করে চোখ মুচকে তাকায়। প্রিয়া অবশ্য শেষ হয়ে পাত্তা দিচ্ছে না। সে ততক্ষণে চোখ বুঝেছে সিটে হেলান দিয়ে। না, কিছুতেই তো ঘুম ধরছে না। এভাবে পাশে হৃৎপিণ্ডের মালিককে রেখে এমন শক্ত সিটে গড়াগড়ি করলে ঘুম আসে নাকি শান্তি মেলে? প্রিয়া বরাবর তাকাচ্ছে আকাশের দিকে। বুকটা হু হু করে উঠছে তার। চিন ব্যথা করছে বাঁ পাশটায়। সেখানে আকাশের মাথাটা শক্ত করে চেপে ধরে রাখতে পারলে শান্তি মিলত। আর নয়তো তার বুকে প্রিয়াকে নিয়ে শান্ত করুক। তা না, মহা আনরোমান্টিক একটা লোক। প্রিয়ার ভয়াবহ মেজাজ খারাপ হচ্ছে। সেদিন আকাশের ওই কথাগুলো তার কানে না গেলেই বোধহয় ভালো হতো।
এতদিন তো শুধু নিজের অনুভূতিকে সামলেছে, যখন থেকে সামনের মানুষটার অনুভূতি জেনে গিয়েছে আর মোটেই ইচ্ছে করে না নিজের মনটাকে সামলাতে, আটকাতে। ছুটে গিয়ে ওই বুকটা আঁচড়ে পড়তে মন চায় তার। ছোট্ট একটা জীবনে কি দরকার এত আগামী 100 বছরের চিন্তা বর্তমানে মাথায় নিয়ে এই সুন্দর সময়গুলো নষ্ট করে ফেলা? কি দরকার এত লাভ ক্ষতির হিসেব করে এই অনিশ্চয়তার জীবনে আজকে ভালো না বেশে পরের জন্য জমিয়ে রাখাটা কি বোকামি নয়? চরম বোকামি। যেখানে জীবনের শেষ মুহূর্তে গিয়ে আফসোস করে বলতে হয়, আর একটু সময় তোমার সাথে কাটাতে যদি পারতাম। সে আফসোস সে রাখবে কেন? জীবনে প্রতিটা মুহূর্ত ভালোবাসবে কেন? করবে শেষ মুহূর্তের আগেও ভালো না বাসার আফসোস? একদম করবে না। আজকে এখন এই মুহূর্ত থেকে সে ভালোবাসা আদায় করে নেবে। ভালো না বাসলে সে আলাদা কথা ছিল। ভালোবেসে কি সাইপাস কেরিয়ার বয়সের অজুহাত দেখে দূরে দূরে থাকবে? সে আর হচ্ছে না। প্রিয়া আঙুল দিয়ে খোঁচা দেয় আকাশের শক্তপোক্ত ফোলা বাহুতে। আকাশ ঘাড় বাঁকিয়ে তাকায়। কি ঘুমাচ্ছেন? না, কোনো সমস্যা? অনেক সমস্যা। আকাশ সোজা হয়ে বসে, প্রিয়ার দিকে ঘুরে। খানিকটা কি সমস্যা? ওই পর্দাটা নামিয়ে দিন না, চোখে আলো লাগে। আকাশ ভুরু কোঁচকে ঘাড় বাঁকিয়ে তাকে উপরের দিকে। স্লিপিং বাস হওয়ায় প্রতিটা সিটের পাশে একদম উপরের থেকে পর্দার ব্যবস্থা করা। কোথায় আলো এখানে? আপনি বুঝবেন না, আমার এক ফোঁটা আলো থাকলেও ঘুম ধরে না। আকাশ কিছু বলল না, পর্দাটা টেনে দিল না, নির্বিকার বসে রইল। কি হলো? দিন না টেনে। পিছনে তাকাও। প্রিয়া ঘাড় ঘুরিয়ে তাকালো। কি দেখলে? সবাই ঘুমাচ্ছে। কেউ পর্দা টেনেছে, আপুরা টেনেছে, রাকিব ভাই, রেদওয়ান ভাইরা ওরা টেনেছে। পিছনে বোঝা যাচ্ছে না, এভাবে আরো 2 সিটে টেনে দেয়া। আকাশ হতাশ চোখে তাকিয়ে রয় প্রিয়ার দিকে। বোকামের মাথায় এতটুকু ঘিলো নেই, কেমন বোকার মতো পর্দা টানার বায়না করছে। সামান্য কমন সেন্স থাকলে বলতে পারে। প্রিয়ার মাথায় হাত দিয়ে সোজা ঘুরিয়ে দেয় তাকে। তোমার যে মাথায় সত্যি কিছু নেই তা বোঝো? এখানে আমার বুদ্ধির কথা কোত্থেকে আসলো? যা জিজ্ঞেস করলাম উত্তর দিলাম। আকাশ হতাশায় দুদিকে মাথা নাড়ে। প্রিয়া একই আবদারে আবার ডেকে ওঠে। টেনে দিলে সমস্যা কি? আমার ঘুম ধরছে না তো। বাইরে থেকেও তো আলো আসছে। প্রিয়া প্রতিবাদ করে, দ্রুত হাতে জানালা পর্দা খানিকটা টানে। এটা চোখে লাগে না? আর এত মানুষজনের মধ্যে ঘুম হয় না? এক এক সময় এক এক কথা বলছো। ওই হলো সব একই না। গাধা তুমি একটা, মোটেই না। ওরা কারা কারা পর্দা টেনে আসে খেয়াল করেছ? সবাই ওরা কাপল। ওদেরটা মোটেই দৃষ্টিকটু লাগছে না। কেউ এ নিয়ে কথা বলবে না। আমাদেরটা টেনে দিলে যে খারাপ দেখায় সেটা বোঝার ক্ষমতা থাকলে বলতে না। প্রিয়া মনে মনে হাসে। সে মোটেই বোকা নয়। সামান্য বিষয়টা না বোঝার মতো তো মোটেই নয়। সে তো ইচ্ছে করেই করছে এটা। যে যা ভাবে ভাবতে দিন। তাছাড়া সবাই ঘুমাচ্ছে, ভাবার সময় কোথায় তাদের? আকাশ কথায় না পেরে হাত বাড়িয়ে টেনে দেয় পর্দাটা। আড়াল হয় তাদের অংশটুকু। খোলা জানালার বাসের হেডলাইটের আলোয় যা দেখতে পাওয়া যাচ্ছে আর কি। আকাশ এক হাতে ইন করা শার্টটা টেনে বের করলো। গরম লাগছে তার। এ মেয়ে তো তার অবস্থা মোটেই বোঝে না। পুরুষ মানুষের যে কি জ্বালা তা এ গাধা মেয়ে টের পায় না। প্রিয়া এখনো ক্রমশ নড়াচড়া করেই যাচ্ছে, শান্তিমতো স্থির বসছে না। বারবার ধাক্কা লাগছে আকাশের সাথে। আকাশ চোখ মুখ খিচে বন্ধ করে রাখার চেষ্টায় আছে। গলা শুকিয়ে আসছে। এই মেয়ে কাছে আসলে তার এই এক সমস্যা। তার মধ্যে পর্দা টেনে একেবারে পার্সোনাল ঘর বানিয়ে নিচ্ছে। তার বেহায়া মনটা তো অন্য কিছু চাইছে এখন। মাথাটা দপদপ করছে উত্তেজনায়। কিছুক্ষণের মধ্যেই আবার প্রিয়ার হাতের স্পর্শ অনুভব করলো তার বাহুতে। হতাশ চোখে তাকালো। এমে তাকে আর শান্তি দেবে না। যেখানে যায় সেখানে হাজির হয় তার মন মস্তিষ্ক নিয়ে খেলা করার জন্য। বেডরুম থেকে যাতায়াতের পথ, কোথাও শান্তি নেই। তাকে পাগল করে দেওয়ার জন্য এমে রেডি। তার উপর এই সর্বনাশা চুলগুলো জীবনে বাঁধবে না। ওই খোলা চুল দেখলে সে আরও শ্বাস নিতে পারে না। এবার ধমক দিতে চাইল, তবে গোল গোল চোখ করে আহ্লাদি মুখে প্রিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে বরফের মতো গলে গেল। ধমকের বদলে অস্বাভাবিক নরম গলে বলল, আবার কি? প্রিয়া খানিকটা ঘেঁষে আসলো। অল্প জায়গার মধ্যে দুটো মানুষ। তার উপর আকাশের চওড়া সুঠাম শরীরের একদম ছেড়ে যাচ্ছে তার পাতলা ছোট্ট শরীর। মিনমিনিয়ে বলল, আবার
আমার যেন কেমন একটা লাগছে। আকাশের অস্থির মনটা আরও অস্থির হয়ে উঠল নিমিষেই। মনটাকে এমনিতে বুঝিয়ে শুনিয়ে লাগাম দিতে পারছে না, তার ওপর আবেদনময়ী কণ্ঠে যদি বলে কেমন কেমন লাগছে, তাহলে তার অবস্থাটাকেও কল্পনা করুন। আকাশ নিজেকে খুব করে স্বাভাবিক রাখতে চাইছে। কেমন লাগছে, ঘুম পাচ্ছে? প্রিয়া সজোরে দুদিকে মাথা নাড়ল, গাল ফুলে বলল, না, এভাবে ঘুম ধরে বিছানা ছাড়া? আকাশ স্থির দৃষ্টি সরায় না। এখন বাসের মধ্যে তোমাকে বিছানা কোত্থেকে দেব আমি? প্রিয়া খানিক সময় চুপ করে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আকাশ অপেক্ষা করছে প্রিয়ার উত্তরের। প্রিয়া খানিকটা ইতস্তত করে ধীর গলায় বলল, আপনার হাতটা আমার পিছনে দেবেন। আকাশের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়। এটাই বাদ ছিল। সে নিজেকে আটকাতে চাইলে কি হবে? যার সর্বনাশের কথা ভেবে নিজেকে ধরে বেঁধে রাখে, সে যদি স্বইচ্ছায় নিজেকে বরবাদ করতে উঠে পড়ে লেগে যায়, তার আর কি করার আছে? মাঝখান থেকে নিজের মনের ওপর জোর জবরদস্তি করে দমিয়ে রাখাটা অন্যায়। জড়িয়ে ধরতে বলছো? প্রিয়া মুখ এগোয় ফিসফিসিয়ে বলে ওঠে, যদি মুখ ফুটে বলি ধরবেন? আকাশের শক্তপোক্ত শরীর ঝাঁকি দিয়ে উঠল। সব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে জাপটে ধরতে ইচ্ছে করছে। বাইরের আলো আধারির খেলায় অস্বাভাবিক মাত্রায় আবেদনময়ী লাগছে প্রিয়াকে। বাইরের দমকা বাতাসে খোলা চুলের বেশিরভাগই আকাশের মুখ ছুঁয়ে যাচ্ছে। তারপর এমন ঠোঁট কামড়ে ধরেছে, বারবার মুখ ফুলে বাচ্চাদের মতো আবদার করছে জড়িয়ে ধরতে। আকাশের নিজেরই কি আজ যা সর্বনাশ হয়নি? আর মনকে জোর করতে ইচ্ছে হলো না তার। অনেক হয়েছে। আকাশ হাতটা বাড়িয়ে দিল প্রিয়ার পিছনে, বাহু জড়িয়ে টানল নিজের দিকে কাছে এসে, অন্যটা গায়ে ওপর ছড়িয়ে দাও। প্রিয়া চমকে গেল। আকাশকে সে জব্দ করতে এমন করেছে, তার আন্দাজও ছিল না সে সত্যি থেকে এমন জড়িয়ে ধরে নেবে। শরীর কেমন শিরশির করছে। এক হাতে গায়ের ওড়নাটা ছড়িয়ে দিল শরীরে, খুব ঘেঁষে বসলো আকাশের সাথে। আকাশ শক্ত করে মিশিয়ে নিল তাকে। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল আকাশের খোলা বুকে। প্রিয়ার নরম গালের ছোঁয়া নিজের উন্মুক্ত বুকে পেতে বুকটা জুড়িয়ে এলো আকাশের। কিন্তু অবাধ্য হৃৎপিণ্ডটা 3 গুণ হারে লাফানো শুরু করলো। প্রিয়া হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো আকাশের পেটটা। আবেশে বুঝে নিল চোখ দুটো, ইস কি শান্তি! এই বুকে মাথা রেখে মরণও কবুল। কান্না পাচ্ছে তার, মন ভরছে না। আরো শক্ত করে জাপটে ধরতে মন চাচ্ছে মানুষটাকে। হঠাৎই খেয়াল হলো আকাশের বুকে এর বা পাশটায় ধুকপুক শব্দ। অস্বাভাবিক জোরে লাফাচ্ছে। প্রিয়া মাথা তুলে তাকালো আকাশের দিকে। আকাশ চোখ বন্ধ করে আছে। প্রিয়ার মাথা তোলার সাথে সাথেই চেপে আবার বুকের সাথে ধরে রাখলো। প্রিয়া আকাশের পেটে জড়িয়ে থাকা নিজের হাতটা ধীরে ধীরে তুলে আনলো বুকের ওপর। আলতো হাতে বুকের ওপর শান্ত হতে বলল, ভীষণ আবেদনময়ী গলায় বলল, আপনার বুকের ভিতরটা এমন ঢিপ ঢিপ করছে কেন? আকাশের বুকের ওপর কারুকাজ করতে থাকা প্রিয়ার হাতটা চেপে ধরে রাখলো। কণ্ঠ গম্ভীর করার বৃথা চেষ্টা করলো, সেটা তোমার ভাবতে হবে না, নড়াচড়া কম করো আর আমার উরুর ওপর থেকে তোমার হাতটা সরাও। প্রিয়া কিন্তু মোটে অন্য হাতটা উরুর ওপর থেকে সরালো না, বরং আরও ওপরের দিকে আনতে লাগলো হাতটা। আকাশের শরীরের প্রতিটি অংশ বিদ্রোহ ঘোষণা করছে। প্রিয়ার হাত বিপজ্জনকভাবে রাখা, বিদ্যুতের ঝটকা লাগছে সে স্পর্শে। হাতটা তাহলে কোথায় রাখবো জানি না, ওখানে রাখবেন না ব্যাস। আমার সমস্যা হচ্ছে পুরুষ মানুষের কোথায় হাত রাখতে হয় না জানো না? প্রিয়া মনে মনে খুব হাসলো। জব্দে নিজে যেমন হচ্ছে আকাশকেও করতে পারছে একই সাথে। এই যেমন আকাশ যে নিজের অজান্তেই তার কোমরটা চেপে ধরে আছে, তাতে তার শরীরের ভিতর কি যেন একটা হচ্ছে। অনবরত ঘামছে সে এই ঠান্ডা বাতাসেও। আপনি যে আমার কোমর খামছে ধরে আছেন, আমারও তো কিছু মিছু হয়, সেটা বোঝেন না? আকাশ খানিকটা আলগা করলো নিজের হাত, তবে হাত সরালো না। ঘাড় কাত করে গলা ছোয়ালো প্রিয়ার মাথায়। ভীষণ অসহায় গলা বলল, এতটুকু দুটো সিট এভাবে হামলে পড়ে আসো আমার বুকের ওপর, উল্টাপাল্টা জায়গায় হাত রাখছো। আমাকে আর কি করতে বলছো তুমি? আমার হাত কোথায় রাখবো তাহলে? প্রিয়া মুখ গুজল আকাশের বুকে। আলতো করে ভেজা ঠোঁটটা ছোয়ালো উন্মুক্ত জায়গায়। প্রাণ ভরে আকাশের শরীরের ঘ্রাণটা টেনে নিল। চোখ বুজে পড়ে রইল। আকাশও মাথা ঠেকিয়ে চোখ বুজে রইল। প্রিয়া ফিসফিস করে বলল, যেখানে আছে থাকুক। সম্ভব নয় এত ধৈর্যের পরীক্ষা দেয়া সারা রাত এভাবে। তা দেবেন না? আমার জন্য একটুও মায়া হয় না তোমার?
হয়তো ভীষণ, তাহলে কেন আমাকে তছনছ করতে উঠে পড়ে লেগেছ? তছনছ আপনাকে একা করছি, নিজেও হতে চাইছো। কেন করছে এমন? বোঝেন না কেন? বুঝি। তাহলে কেন দূরে সরিয়ে রাখেন? এটা কি সঠিক সময়? নয়তো সময় হোক। এটাই সঠিক সময়। ভালোবাসলে সেই মুহূর্ত থেকে সঠিক সময় শুরু হয়। কে জানে যে সঠিক সময়ের অপেক্ষা আমরা করি, ততদিন আয়ু ধরা না দিলে তখন। আকাশ শক্ত করে জড়িয়ে ধরল প্রিয়াকে। এত বড়দের মতো বুঝদার কবে হলে? বরাবরই ছিলাম। ছিলে না, আজকে মনে হচ্ছে। ভুল বলেছি আমি? তাহলে এভাবে থাকো কিছুক্ষণ, শান্ত করো আমার বুকটাকে। এভাবে শান্ত হয়? আমার তো হচ্ছে না। আর কিছু না বলে চুপ থাকো কিছুক্ষণ, আমাকে শান্ত হতে দাও। নিজেকে নিয়ন্ত্রণে আনতে চাও, মন শরীর দুটোরই কিন্তু অন্য কিছু চাইছে। আমারও। প্রিয়ার এবারের কণ্ঠের টান আকাশ আর উপেক্ষা করতে পারল না। ঝট করে কোমরে চেপে এক প্রকার বাচ্চাদের মতো ঘুরিয়ে কোলে তুলে নিল। প্রিয়া হঠাৎ আকাশের এমন পদক্ষেপে হতবিহ্বল হলেও খুব দ্রুত সামলে নিল সেই আশ্চর্যতা। তারও মন শরীর কোনোটাই এই মুহূর্তে লজ্জা পেতে দিচ্ছে না। আকাশের মাথার পেছনের সিট ধরে উঁচু হয়ে দুপাশে আকাশের দুপা হাঁটু ভাঁজ করে বসলো আকাশের কোলের ওপর। আকাশ খিসে চোখ বন্ধ করে নিল, নিচের ঠোঁট কামড়ে ধরল নিজের। আকাশ চেপে ধরল প্রিয়ার কোমর, হ্যাঁচকাটানে আরো কাছে নিয়ে এলো। দুটো শরীর একে অপরের সাথে লেপ্টে রইল। আকাশ আর অপেক্ষা করতে পারল না। এক হাতে কোমরের নিচের অংশ চেপে নিজের সাথে মিশিয়ে রেখে অন্য হাতে গলিয়ে দিল প্রিয়ার খোলা চুলের নিচে। চেপে ধরল তার ঘাড়। প্রিয়ার শরীর অবশ্যই আসছে। কোথায় বসে আছে সে? অন্য কিছু একটা অনুভব করতে নড়ছে উঠল সে। লজ্জায় চোখ বন্ধ হয়ে এলো। আকাশ দেখলো সবটাই তীর করে কাঁপছে, চোখের পাতা ঠোঁট কামড়ে ধরে আছে, এই বুঝি কেটে ফেলবে। এবার নড়ছে উঠতেই ঘাড়ে কোমরে আকাশ শক্ত হাতের চাপ অনুভব করলো। আকাশ হাসকি স্বরে বলে উঠল, ডোন্ট মুভ। আমি? ইস, নিজে ইচ্ছে ধরা দিয়েছ। আমি এখন চাইলেও থামাতে পারছি না নিজেকে। নড়াচড়া করবে না, শরীর মন নিয়ন্ত্রণে নেই, মস্তিষ্ক থাকবে না আরেকটু নড়াচড়া করলে। প্রিয়ার শরীর আর পারছে না, ভিতরে ঝড় উঠে গেছে। এই ঝড় থামানো অসম্ভব। আকাশের গভীর স্পর্শ চাইছে তার শরীরটা আপনার। চুপ চুপ, কোনো কথা না। লুক অ্যাট মাই আইস। আইসে লুক অ্যাট মাই আইস। প্রিয়ার মাথা নিচু উঠল খুব ধীরে ধীরে। আকাশের চোখে চোখ রাখা মাত্র ঝড়ের গতিতে আকাশ আঁকড়ে ধরল প্রিয়ার পাতলা গোলাপি ঠোঁট জোড়া। প্রিয়া এক মুহূর্তের জন্য দুনিয়ার বাইরে চলে গেল। হয়তো আবেশে খেয়াল করলো সে হয়তো শূন্যে ভাসছে। তার প্রথম পুরুষের এহেন স্পর্শ। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে এখনো। আকাশ নিজেও তাকানো। হাত এগিয়ে তার চোখ দুটো বন্ধ করে, হাত দুটো তুলে নিল নিজের ঘাড়ের ওপর। প্রিয়া এবার বাধ্যের মতো জড়িয়ে ধরল আকাশের ঘাড়। আকাশ ঠোঁট ছাড়ল। লজ্জায় লাল হয়ে যাওয়া আশ্চর্যতার চূড়ান্তে থাকা প্রেয়সীর মুখখানা একবার পরখ করে নিল সে। সাথে সাথেই আবার ঠোঁট ডুবালো প্রেয়সীর ঠোঁটে। এবার আর নরম আদরে স্থির রইল না, গভীর থেকে গভীর আদরে ভরিয়ে দিতে থাকলো। গভীর আশ্লেষে টেনে নিচ্ছে প্রেয়সীর অধর সুধা। প্রথমে আলতো স্পর্শ থাকলেও ধীরে ধীরে জোরালো হলো সে স্পর্শ। প্রিয়া নিজের অজান্তেই সাই দিচ্ছে নিজেও। আকাশ নিজের অষ্টপুটের সাহায্যে আঁকড়ে ধরে আছে মেয়েটার অধর যুগল। দম নেওয়ার সুযোগ দিচ্ছে না মেয়েটাকে। তার সাথে তার অবাধ্য হাতে বিচরণ। জামা ভেদ করে উন্মুক্ত কোমরে আকাশের খসখসে ঠান্ডা হাতের স্পর্শ ধীরে ধীরে গভীর থেকে গভীর হচ্ছে। তার এমন এহেন বেহায়া স্পর্শে খামছে প্রিয়া ধরল আকাশের চুল। ঠোঁটের পর ঝড় বেয়ে যাচ্ছে তার। আকাশ মৃদু কামড় বসাচ্ছে প্রিয়ার ঠোঁটে। আকাশের পাগলামিতে বুকের হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাইছে প্রিয়ার। তার ওপর তার উন্মুক্ত শরীরের তার হাতের অবাধ বিচরণ। প্রিয়ার মাথা শূন্য হয়ে আসছে আবেশে মিষ্টি যন্ত্রণায়। মিনিট 10 পর ঠোঁট ছেড়ে আকাশ, কপালে কপাল ঠেকা প্রিয়া। পাগলের মতো হাঁপাচ্ছে দুজন, নিঃশ্বাস একাকার হয়ে যাচ্ছে দুজনের। আকাশ হ্যাঁচকা টানে সোজা করল প্রিয়াকে। প্রিয়ার মুখ রক্তিম হয়ে গেছে, চোখ মুখ খিসে বন্ধ করে রাখা। ঠোঁট জোড়া ফুলে গেছে, নিচে ঠোঁটের বাঁ পাশে কেটে রক্ত জমে উঠেছে। আকাশ ঢোক গিলল সে ভেজা ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে। নরম চুমু এঁকে দিল ঠোঁটের সে কাটা জায়গাটায়। শুষে নিল নোনতা রক্তটুকু। প্রিয়া চোখ খুলতে পারছে না, শরীর অবশ্যই আসা তার। আকাশ এবার টান দিয়ে সরিয়ে ফেলল প্রিয়ার ওড়নাটা। প্রিয়া কিছু বুঝে ওঠার আগেই সে মুখ গুজল তার উন্মুক্ত গ্রীবাদেশে, নাক ঘষল সেখানটায়।
প্রিয়া আরও শক্ত করে চেপে ধরল আকাশের চুল। আকাশ মুখ ডুবে রাখলো সেখানটায়। প্রিয়া শরীরের ঘ্রাণ টেনে নিতে লাগলো গভীর আবেশে। টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিল পুরো কণ্ঠদেশ। প্রিয়া এবার গুঙ্গি উঠল সে আবেদনময়ী গঙ্গানি শব্দে। আকাশ আরও পাগল হলো বই কি। মুখ আরেকটু নামিয়ে আনলো বক্ষজোড়ার ভাঁজের ওপর। এবার আর সামলাতে পারল না প্রিয়া নিজেকে, চোখে পানি এসে গেল। থামুন, আর পারছি না। আকাশ থামলো না। কোমরের রাখা হাতটা আরেকটু উপরে তুলে মুখ আরেকটু নিচে নামাতে এক প্রকার ফুপিয়ে উঠল প্রিয়া। আকাশ এবার থমকালো। আকাশ নিজের কপালের উপর অনুভব করলো প্রিয়ার চোখের পানির অস্তিত্ব। জোরে জোরে শ্বাস নিল সে। ঝট করে পাশের সিটে নামিয়ে দিল প্রিয়াকে। নিচু হয়ে পড়ে থাকা ওড়নাটা আলতো হাতে জড়িয়ে দিল প্রিয়ার বুকে। প্রিয়া লজ্জায় তাকাতে পারছে না। আকাশ স্থির চোখে দেখল সে লাজে রাঙা, ভয়ে গুটিয়ে যাওয়া হরিণীকে। মৃদু হাসল, আলতো হাতে জড়িয়ে ধরল, মিশিয়ে নিল নিজের সাথে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আর একটা গল্প আছে, ওটা আজকে না হলে আগামীকালে শেষ করে দেব। অনেক ভালো থাকবেন। আর এর মধ্যে আরও একটা নতুন গল্প আসবে, ওটা সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।